ওয়েব ডিজাইনিং করার জন্য প্রথমে আমাদের যে সফটওয়্যারগুলো লাগবে সেগুলো হচ্ছে যেটাকে বলা হয় এডিটর, যেখানে আমরা হচ্ছে যে কোড লিখি এবং এবং ওই ডিজাইনটা আমরা ওয়েব ব্রাউজারে দেখি। সো কোড লেখার জন্য যে টুলসগুলো আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে এডিটরও বলতে পারে অথবা আইডিই বলতে পারে। আইডিই হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো আইডিই বলতে পারি অথবা এডিটরও বলতে পারি। প্রথমে আমরা নোটপ্যাড দিয়ে শুরু করব, কারণ হচ্ছে যে নোটপ্যাডটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের কম্পিউটারের ডিফল্ট অবস্থায় থাকে। সো এরপরেও যদি আমরা কোনো অ্যাডভান্স লেভেলের টুলস ইউজ করি তখন নোটপ্যাড প্লাস প্লাস, ড্রিমওয়েভার, সাপ্লাইন টেক্সট হচ্ছে যে এটা যে আমি প্রিভিয়াস যে স্টুডেন্টগুলো ছিল, বেসটা ছিল, ওদেরকে এটাতে কাজ করতেছে। সো এর বাইরেও নেটবিনস ইউজ করতে পারি, পিএসপি স্ট্রম ইউজ করতে পারি, এরকম আরও অনেকগুলো টুলস আছে যেগুলাতে আমরা হচ্ছে যে HTML CSS কোডগুলো লিখি এবং আমরা এই টুলসের মধ্যে বা এই সফটওয়্যারগুলোর মধ্যে আমরা ওর আইডিই অথবা এডিটরের মধ্যে আমরা লিখি এবং আমাদের ওয়েব ব্রাউজার আমরা ডিজাইনটা দেখতে পাই। এখানে যেগুলো লিখছি সেগুলা এখানে যেগুলো লিখছি সেগুলো আমরা ওয়েব ব্রাউজারে দেখতে পাবো। ওয়েব ব্রাউজার ওপেন করলে HTML ফাইলটা ওপেন করলে দেন ওয়েব ব্রাউজার আমরা দেখতে পাবো। সো এগুলাকে বলা হয় আইডি। আমরা প্রথম অবস্থায় নোটপ্যাড দিয়ে কাজ করব, কারণ হচ্ছে যে নোটপ্যাডটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের পিসিতে ডিফল্ট অবস্থায় থাকে, টেক্সট ডকুমেন্ট যেটাকে বলা হয় অথবা নোটপ্যাড বলে থাকে আমরা, ওটা আমাদের পিসিতে ডিফল্ট অবস্থায় থাকে। আমরা নোটপ্যাড দিয়ে করব। আর আমরা কয়েকটা ক্লাস পরে তখন আমরা হয়তোবা সাপ্লাইন টেক্সটে চলে যাব। সাপ্লাইন টেক্সট দিয়ে আমরা ইউজ করব, কি বলে এডিটরটা আমরা ইউজ করব। আর যারা অলরেডি HTML CSS জানেন বা টুকটাক এবং আপনারা অন্য এডিটর ইউজ করেন, যেমন ধরেন সাপ্লাইন টেক্সট ইউজ করেন বা PHP স্ট্রম ইউজ করেন অথবা কি বলে নেটবিনস ইউজ করেন অথবা ব্র্যাকেটস ইউজ করেন, যে প্ল্যাটফর্মটা ইউজ করেন আপনারা ইউজ করতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ভিজুয়াল স্টুডিও ইউজ করা যায়। সো আপনি যে প্ল্যাটফর্মটা ইউজ করবেন, অন্য যে টুলস বা এডিটর ইউজ করে আপনি কাজ করতে যদি অভ্যস্ত থাকেন তাহলে ওইটাতে করতে পারেন। আমি একদম যারা নতুন বিগিনার, কিছুই জানে না, তাদের জন্য আমরা প্রথম অবস্থায় নোটপ্যাডটা ইউজ করব, কারণ হচ্ছে নোটপ্যাডটা হচ্ছে যে আমাদের ডিফল্ট পিসিতেই থাকে। সো এখন আজকে আমরা যে জিনিসটা দেখব, আজকে আমরা কথাবার্তা বলবো HTML নিয়ে। আসলে HTMLটা হচ্ছে একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটাতে কিছু ট্যাগ থাকে। সো ওই ট্যাগগুলোর মাধ্যমে যখন আমরা ওই ট্যাগগুলো যখন ইউজ করি তখন আমরা আমাদের ওয়েব ব্রাউজারে ওগুলো দেখতে পাই। যেমন ধরেন HTML describe the structure of web page। একটা ওয়েব পেজের যে স্ট্রাকচার থাকে, সো এটা ডেসক্রাইব করে বা ওই স্ট্রাকচারটাকে ডেসক্রাইব করে HTML। কনসিস্ট অফ এ সিরিজ এলিমেন্ট, এখানে অনেকগুলো এলিমেন্ট আছে যেগুলো আমরা ইউজ করব। HTML এলিমেন্ট টেল দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট। আমরা যেগুলো আমরা এডিটরে লিখব সেগুলো আসলে আমাদের ব্রাউজারে ডিসপ্লে হবে। যেমন ধরেন যে আমি এখানে যা লিখছি ওগুলো আমার ধরেন যে এই ব্রাউজারে এখানে কি করতেছে, ডিসপ্লে করতেছে। আমি যেগুলো লিখতেছি ওগুলো আমাদের এখানকার ব্রাউজারে ডিসপ্লে করতেছে। সো HTML ব্যাপারটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের ভেতরে যতগুলা টেক্সট থাকবে, ধরেন আমি আমার করা কিছু ওয়েবসাইটের মধ্যে যাচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে যে HTML ব্যাপারটা কি। HTML হচ্ছে এখানে যতগুলা টেক্সট থাকবে, ইমেজ থাকবে, তারপর হচ্ছে যে এখানে ফর্ম থাকবে, বক্স, হ্যাঁ, বা বাটন থাকবে, হ্যাঁ, এগুলো সবগুলা HTML। এই যে টেক্সটগুলো সবগুলা HTML এর মাধ্যমে নিয়ে আসে। এখানে যতগুলা কালারফুল ব্যাপার স্যাপার দেখতেছেন যে এখানে এটাকে অরেঞ্জ টাইপ কালার, ব্ল্যাক কালার, এই কালারগুলো হচ্ছে CSS। হ্যাঁ, সো ডিজাইনিং এর ব্যাপারটা। বাট HTMLটা কি হচ্ছে মানে এখানে যতগুলা টেক্সট দেখবেন, ইমেজ, একটা ওয়েবসাইটের মধ্যে ইমেজ নিয়ে আসা, একটা ওয়েবসাইটের মধ্যে টেক্সট দেখা, একটা ওয়েবসাইটের মধ্যে এই ধরনের ফর্ম দেখা, হ্যাঁ, এগুলো সবগুলো HTML এর মাধ্যমে নিয়ে আসে। যে ক্লিক করলে এখানে যে কালার চেঞ্জ হচ্ছে এগুলো হচ্ছে CSS এর মাধ্যমে। বাট এই বক্সগুলো আসে মূলত HTML এর মাধ্যমে, এগুলো আমরা দেখব। সো
ন্যাচারাল যে ব্যাপারটা সেটা হচ্ছে যতগুলো টেক্সট, ইমেজ, হ্যাঁ, প্যারাগ্রাফ, হ্যাঁ, এই ধরনের জিনিসপত্র দেখবো সবগুলো হচ্ছে এসটিএমএল এর মাধ্যমে নিয়ে আসবো। সো রিপ্রেজেন্ট, এসটিএমএল কি রিপ্রেজেন্ট করে? এসটিএমএল রিপ্রেজেন্ট করার ট্যাগের ভিতরে আমরা যা লিখবো ওগুলো আসলে রিপ্রেজেন্ট করবে আমাদের ব্রাউজারে, ওগুলো শো করবে। এবং এক একটা ট্যাগ এক এক ধরনের বিহেভিয়ার থাকে, এক একটা ট্যাগের এক এক ধরনের ডিজাইন থাকে। সো আমরা যখন ট্যাগগুলো, প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে জানবো, তখন কোন ট্যাগ কিভাবে কাজ করে সেগুলো আমরা বুঝতে পারবো। সো এসটিএমএল ট্যাগ লিভ পিসেস অফ কন্টেন্ট চার্জেস হেডিং, প্যারাগ্রাফ, টেবল অ্যান্ড সো অন। মানে আমরা অনেক কিছু নিয়ে আসতে পারি হেডিং টাইপের। হেডিং বলতে কি বোঝায়? হেডিং বলতে এই যে একটা লেখার উপরে উই ওয়ার্ক ইন অল ফলোয়িং লোকেশন, সো এটা হচ্ছে হেডিং। আর ধরেন যে এগুলো হচ্ছে যে প্যারাগ্রাফ টাইপের লেখা, এই যে এখানে এটা হচ্ছে হেডিং, এগুলো হচ্ছে প্যারাগ্রাফ। যদি আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো ট্যাবল থাকে, সো ওই ট্যাবলগুলো আমরা এসটিএমএল এর মাধ্যমে নিয়ে আসি। এখানে যে ফর্মটা দেখতেছেন, এই ফর্মটাও এসটিএমএল এর মাধ্যমে নিয়ে আসি। হ্যাঁ, এগুলো সবকিছু আমরা বুঝি নাই। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না কম্পিউটারের। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, আপনার প্রবলেম হচ্ছে মেবি। আপনি মোবাইল থেকে ইউজ করতেছেন? জি স্যার। কেন মোবাইল থেকে কেন ক্লাস করবেন? আচ্ছা স্যার, আমি কম্পিউটারে জয়েন করছি। হ্যাঁ ব্রাদার, আপনার ওখানে দেখেন পিন একটা সিস্টেম আছে, সম্ভবত ওইটাতে ক্লিক করেন, আসবে। ভাই আপনি বের হয়ে আবার ঠিক আছে, ঢুকবেন, তাহলে আইসি। হবে। আপনার আচ্ছা, এই স্যার। ক্লাসগুলো মোবাইল থেকে হবে না, বলে দিচ্ছি আগে থেকে। মোবাইল থেকে যারা ক্লাস করবেন ক্লাসে জয়েন করার প্রয়োজন নেই, কারণ এটা কোনো মুভি ক্লাস না বা অন্য কোনো ক্লাস না যে আপনি শুয়ে বসে দেখবেন মোবাইল থেকে। হ্যাঁ, সো ক্লাস যেভাবে আপনি অফলাইনে ক্লাস করবেন ঠিক ওইভাবে ক্লাসের জন্য বসবেন, নাইলে আপনি ক্লাস করে কিছু শিখতে পারবেন না। ফার্স্ট দিন বলে দিচ্ছি, মোবাইল থেকে কেউ ক্লাসে আসবেন না। হ্যাঁ, মোবাইল থেকে এরকম করতে পারেন, আপনি দুইটা হয়তো বা আপনার ডেস্কটপে আপনি ওয়াইফাই কানেকশন বা যে কোনো ইয়ার জন্য আপনি মোবাইল থেকে আমার কথাবার্তাগুলো শুনতেছেন, দেখতেছেন, কিন্তু আপনি ল্যাপটপের সামনেই থাকতে হবে। এরপর হচ্ছে ব্রাউজার ডো নট ডিসপ্লে দ্য এসটিএমএল ট্যাগ। যে ট্যাগগুলো আমরা ইউজ করব ওই ট্যাগগুলো আসলে ব্রাউজারে দেখা যাবে না, কিন্তু হচ্ছে যে আমরা ব্রাউজারে যে কন্টেন্টগুলো দিব ওগুলা দেখতে পাবো। যেমন ধরেন যে এখানে হচ্ছে যে অল পেন্টিং সার্ভিস, এটা একটা ট্যাগের ভিতরে আছে, ওই ট্যাগগুলো কিন্তু আমাদের ব্রাউজারে শো করতেছে না, কিন্তু অল পেন্টিং সার্ভিস এটা একটা কন্টেন্ট, ওই কন্টেন্টটা শো করতেছে। হ্যাঁ, ওই জিনিসটা এখানে বলা হচ্ছে আমার এই স্লাইডে। সো এসটিএমএল ট্যাগ কিভাবে লিখতে হয় বা এসটিএমএল ট্যাগগুলো কিভাবে শুরু হয়। হ্যাঁ, কোনো জয়েন করতেছে, এসটিএমএল ট্যাগগুলো কিভাবে শুরু হয়। সো প্রথমে থাকবে ট্যাগ নেম, আপনার লেস দেন গ্রেটার ভিতরে আপনার ট্যাগ নেমটা লিখতে হবে, আপনি কি ট্যাগ ইউজ করতেছেন, এবং এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ। প্রথম ট্যাগটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ, এবং পরবর্তী যে ট্যাগটা স্ল্যাশের ভিতরে আপনি ট্যাগ নেম লিখবেন ওইটাকে বলা হয় এন্ডিং ট্যাগ। সো এসটিএমএল ট্যাগ নর্মালি কামস ইন পেয়ার, মানে জোড়া থাকে, জোড়া টাইপের। সো পেয়ার মিনস হচ্ছে জোড়া, মানে একটা পি ট্যাগ মিনস হচ্ছে প্যারাগ্রাফের নর্মাল লেখা যেগুলো আছে ওগুলোকে আমরা প্যারাগ্রাফ বলি। প্যারাগ্রাফের মতো যে লেখাগুলো নর্মাল টেক্সটগুলোকে ওগুলোকে প্যারাগ্রাফ ট্যাগ বলি। সো প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমরা ইউজ করব পি। সো পি ট্যাগ, স্টার্টিং ট্যাগ পি, এবং এন্ডিং ট্যাগ হচ্ছে স্ল্যাশ পি দ্বারা বোঝায় যে এটা এন্ডিং ট্যাগ। সো ফার্স্ট ট্যাগ ইজ পেয়ার ইজ দ্য স্টার্টিং ট্যাগ, প্রথম ট্যাগটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ, এবং সেকেন্ড ট্যাগটাকে বলা হয় ইন ট্যাগ, এবং ইন ট্যাগটা অলওয়েজ ফরওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে লিখতে হবে। ইন ট্যাগটাকে সবসময় ফরওয়ার্ড স্ল্যাশের মধ্যে লিখতে হবে, দিয়ে লিখতে হবে। সো এটা হচ্ছে এসটিএমএল ট্যাগ। আমরা এখন এসটিএমএল ট্যাগগুলো লিখবো। তার আগে প্রত্যেকটা জিনিসের একটা স্ট্রাকচার আছে না? সো প্রত্যেকটা জিনিসের এক একটা স্ট্রাকচার আছে, সো ওই স্ট্রাকচারটা অবশ্যই ফলো করতে হবে। ওই স্ট্রাকচারটা ফলো করে ওই ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। যেমন ধরেন যে আপনি ইংরেজিতে যখন কথাবার্তা বলতে যান তখন অবশ্যই আপনাকে অ্যালফাবেট জানতে হয়, অবশ্যই আপনাকে গ্রামার জানতে হয়, বা একটা স্ট্রাকচার ফলো করতে হয়। সো বাংলায় যখন কথা বলেন তখন একটা স্ট্রাকচার ফলো করে কথাবার্তা বলতে হয়।
সো ঠিক যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, এটা কিন্তু HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্যে বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য আছে। সে পার্থক্যগুলো পরে বলবো, যেহেতু আজকে প্রথম ক্লাস, ডেফতে কোনো কথাবার্তা বলতেছি না। সো এই ধরনের যখনই আমরা HTML এর মাধ্যমে কোনো কোড লিখবো এবং আমাদের ব্রাউজারে ওই ডিজাইনটা শো করতে যাব, তখন আমাদের অবশ্যই স্ট্রাকচার ফলো করতে হবে। এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে, এগুলোকে ল্যাঙ্গুয়েজ বলা হয়, HTML ল্যাঙ্গুয়েজ বলা হয়, CSS ল্যাঙ্গুয়েজ, PHP ল্যাঙ্গুয়েজ, এগুলোকে ল্যাঙ্গুয়েজ বলা হয়, এক একটা ভাষা। সো এই ভাষাগুলোর জন্য এক এক ধরনের স্ট্রাকচার আছে, এই ভাষাগুলোর জন্য এক এক ধরনের টেক্সট, এই কন্টেন্ট থাকে, বা কন্টেন্ট না সরি ট্যাগ থাকে বা এলিমেন্ট থাকে, হ্যাঁ। সো এগুলো আমরা এক একটা ল্যাঙ্গুয়েজে এক এক ধরনের দেখব। সো HTML এর ক্ষেত্রে হচ্ছে একটা স্ট্রাকচার ফলো করতে হয়। প্রথমে লিখতে হবে যে ডক টাইপ এক্সক্লামেটরি সাইন গ্রেটার দ্যান লেস দ্যানের ভিতরে আপনাকে লিখতে হবে কি, লেস দ্যান গ্রেটার দ্যানের ভিতরে আপনাকে লিখতে হবে কি এক্সক্লামেটরি সাইন, এর ভিতরে লিখতে হবে ডক টাইপ। ডক টাইপটা আসলে কি এটা বুঝতে হবে। ডক টাইপটা হচ্ছে যে declaration define this document to be HTML5 to HTML। এখানে দুই ধরনের আছে, ডক টাইপ লিখে আবার কিছু কিছু জায়গায় দেখবেন যে ডক টাইপ HTML লিখতেছে। সো ডক টাইপ যখন বলি তখন আপনাকে জাস্ট ডকুমেন্টটাকে ডিফাইন করে দিচ্ছে, ডকুমেন্টটাকে ডিক্লেয়ার করে রাখতেছে আমরা বোঝার স্বার্থে, যে ব্রাউজার বোঝার স্বার্থে, যে ডক টাইপ মিনস হচ্ছে এটা একটা HTML ডকুমেন্ট। এটা দ্বারা বোঝায়, ডক টাইপ লেখাটা দ্বারা বোঝায় যে এটা একটা কি HTML ডকুমেন্ট। এই ডক টাইপ লেখাটা দ্বারা বোঝায় এটা একটা HTML ডকুমেন্ট। আর ডক টাইপের পরে যদি লিখি এটা একটা HTML5 ডকুমেন্ট। HTML এবং HTML5 বলতে HTML এর আপডেটেড ভার্সন হচ্ছে যে HTML5। HTML এর মধ্যে, HTML5 এর মধ্যে আমরা যখন ভার্সন চেঞ্জ হয় তখন আমরা কি জানি, আসলে নর্মালি আমরা কি বুঝি, ভার্সন যখন চেঞ্জ হয় নতুন নতুন ফিচার অ্যাড হয়। সো HTML5 এর ক্ষেত্রেও নতুন কিছু ফিচার অ্যাড হয়েছে। সো যখনই আপনি HTML5 লিখবেন, তখন HTML লিখবেন, তখন এটাকে বোঝাবে যে HTML5 এর একটা ডকুমেন্টেশন। আর আপনি যখন শুধু ডক টাইপ লিখবেন তখন বুঝবে যে ব্রাউজার বুঝতে পারবে যে এটা একটা HTML ডকুমেন্ট। হ্যাঁ, ব্রাউজারকে জাস্ট একটু বলে দেওয়া আগে থেকে এটা কি ধরনের বা কি টাইপের ডকুমেন্ট। এটা না লিখলেও কিন্তু ব্রাউজারে শো করবে, কিন্তু তারপরে যে স্ট্যান্ডার্ড যেটা মেনটেন করে আমরা লিখে দিই। এরপরে হচ্ছে যে আমি কিভাবে কোড লিখবো, ঠিক ওই প্যাটার্নে আপনারা কোডগুলো লিখবেন, নাইলে আপনাদের কোড লিখতে গেলে আপনাদের ভুল হবে। সো প্রথমে কোড লেখার জন্য আমরা যেটা করব, আমরা বলছি যে আমরা নোটপ্যাড ইউজ করব, যেটা আমাদের পিসিতে ডিফল্ট অবস্থায় থাকে, ওইটা আমরা ইউজ করব। ওকে, প্রথমে আমরা কি করব, মাউসের রাইট পয়েন্টার ক্লিক করব, রাইট পয়েন্ট ক্লিক করে নিউতে যাব। নিউতে গিয়ে এখানে টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন পাবেন, টেক্সট ডকুমেন্ট অপশনটাতে ক্লিক করবেন, এই টেক্সট ডকুমেন্ট চলে আসছে, এটাতে আমরা লিখব। এটা একটা মাধ্যমে নিয়ে আসতে পারেন আপনারা, টেক্সট ডকুমেন্টটাকে আরেকটা মাধ্যমে নিয়ে আসতে পারবেন, এভাবে আনতে পারেন। আরেকটা হচ্ছে আপনি যদি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন বা 8 অথবা যেটা ইউজ করেন না কেন, আপনি যদি সার্চ বক্সে গিয়ে নোটপ্যাড লিখেন, সো এই নোটপ্যাডটা ওপেন হয়ে যাবে, এই নোটপ্যাড। সো এখানেও আমরা লিখতে পারি, নোটপ্যাডের মধ্যেও লিখতে পারি, এটা একটা টেক্সট ডকুমেন্ট, অথবা এখানে নিউ টেক্সট ডকুমেন্ট এটাতেও লিখতে পারি, এটাকে বলা হয় নোটপ্যাড। দুইভাবে আনা যায়, আপনি ব্রাউজারে গিয়ে লিখে নোটপ্যাড লিখে নিয়ে আসতে পারেন, অথবা মাউসের রাইট পয়েন্টার ক্লিক করে নিউতে যাবেন, নিউতে গিয়ে নিউ টেক্সট ডকুমেন্টে ক্লিক করলে টেক্সট ডকুমেন্টটা চলে আসবে। এখন আমরা হচ্ছে এই জায়গায় আমরা কি করব, কোড লিখব। কোন কোডগুলো লিখবো, এই যে এখানকার যে স্ট্রাকচার HTML এর ওই স্ট্রাকচারটা আমরা লিখব। প্রথমে হচ্ছে যে আমাদের লিখতে হবে আমাদের গ্রেটার দ্যান লেস দ্যান আগে লিখব, এরপরে লিখব, দুইটা লিখে ফেলবো আমরা, কিন্তু এই দুইটা লিখবো, এর মাঝখানে আমরা কার্সরটা নিয়ে এসে আমরা কি করব, এক্সক্লামেটরি সাইনটা দিব, তারপর ক্যাপিটাল লেটার দিয়ে ডক টাইপটা লিখব। ডক টাইপ দিয়ে কি বোঝাচ্ছে, ডক টাইপ দিয়ে বোঝাচ্ছে যে এটা আমাদের একটা HTML ডকুমেন্ট। এরপরে যেহেতু আমরা HTML লিখতেছি তখন আমাদেরকে ট্যাগ ইউজ করতে হবে, যে ট্যাগটার নাম হচ্ছে HTML ট্যাগ। আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, যে ট্যাগটার নাম হচ্ছে HTML ট্যাগ। সো HTML ট্যাগের স্টার্টিং ট্যাগ কি হবে, গ্রেটার দ্যান লেস দ্যানের ভেতরে HTML লিখবো, এগুলা সবসময় স্মল লেটারে লিখবো। হ্যাঁ, লেখার পরে আবার গ্রেটার দ্যান লেস দ্যান ফরওয়ার্ড স্ল্যাশ
এরপরে HTML। একটা ট্যাগ স্টার্ট করার সাথে সাথে ওইটা কি করে দিব, ইন্ড করে ফেলবো, সাথে সাথে করে ফেলবো। আমরা লাইন বাই লাইন কোড লিখে যাব না, একটা ট্যাগ স্টার্ট করার পর আরেকটা ট্যাগটার সাথে সাথে শেষ করে ফেলবো এবং এটার মাঝখানে কার্সরটা নিয়ে এসে এবং এর ভেতরে আমরা বাকিগুলা লিখব। এটা হচ্ছে HTML এর জন্য। যেহেতু এটা একটা HTML, আমরা এখানে HTML এর কোড লিখতেছি, সো প্রথমে আমাদেরকে যে ট্যাগটা লিখতে হবে সেটা হচ্ছে কি HTML দিয়ে বোঝায় এটা একটা কি, এটা হচ্ছে যে এই এলিমেন্টটা হচ্ছে HTML এর রুট এলিমেন্ট। এরপর আমরা লিখবো যে হেড সেকশন। হেড বলতে আমরা কি বুঝি, নর্মালি মানে মাথা বুঝি, আমাদের মাথার অংশটা। সো হেড সেকশন স্ল্যাশ হেড সেকশন। সো এটা ট্যাগটা স্টার্ট করবো এবং শেষ করে দিব, এটা হচ্ছে আমাদের হেড সেকশন। এরপরে আমাদের আর একটা সেকশন থাকবে, সেটা হচ্ছে বডি বডি। হেড সেকশনে কি থাকবে, মেটা ইনফরমেশন এবং বিভিন্ন ধরনের জাভা স্ক্রিপ্ট, জ্যাকোয়ারি, লিঙ্ক, হ্যাঁ, এগুলা হেড সেকশনে থাকবে। টাইটেল মিন্স কি, যেমন এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে ট্যাবের উপরে কি লেখা আছে, পেন্টিং সার্ভিস ইন দুবাই, দেন হচ্ছে যে পেন্টার ইন দুবাই, হ্যাঁ, এই লেখাটা আছে। এখানে নিয়ে গেলে বুটস্ট্র্যাপ 4 লেখা আছে। সো এগুলা হচ্ছে টাইটেল। একটা ওয়েবসাইটের মধ্যে যদি আপনি টাইটেল রাখতে চান, সো ওই টাইটেল ট্যাগগুলো আপনাকে হেড সেকশনের ভিতরে রাখতে হবে। ধরেন এখানে আমি আরেকটা ট্যাগ ইউজ করব যেটার নাম হচ্ছে টাইটেল ট্যাগ। এই টাইটেল ট্যাগের ভিতর যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের এখানে উপরে দেখাবে। আমরা যখন এটা সেভ করে ব্রাউজার দেখবো তখন উপরে টাইটেল ট্যাগটার মধ্যে যা লিখবো সেটা দেখাবে। আমরা টাইটেল ট্যাগটা স্টার্ট করবো এবং টাইটেল ট্যাগটাকে ইন্ড করব। হ্যাঁ, টাইটেল ট্যাগটাকে স্টার্ট করে দেন টাইটেল ট্যাগটাকে কি করব, ইন্ড করব। ইন্ড করার পর যে জিনিসটা হবে, এখানের ভিতর যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের এই ট্যাব বারে দেখাবে। সো এখানের ভিতর লিখতেছি যে ধরেন ফার্স্ট HTML ক্লাস, হ্যাঁ, ফার্স্ট HTML ক্লাস লিখলাম। এই জিনিসটা কিন্তু আমাদের এই জায়গায় দেখাবে। ওকে, তারপর আসেন এগুলো হচ্ছে হেড সেকশনে কি কি থাকে, হেড সেকশনে টাইটেল থাকবে আর কিছু জিনিস থাকবে যেগুলো এখন আপনারা দেখেন নাই, সো ফিউচারে দেখবেন আর কয়েকটা ক্লাসের ভেতরে দেখবেন। মেটা ইনফরমেশন থাকবে, তারপর হচ্ছে যে লিঙ্ক থাকবে, বিভিন্ন পেজের লিঙ্ক থাকবে এই জায়গায়, পেজ না, ফাইলের লিঙ্ক থাকবে, যেমন CSS ফাইল, জাভা স্ক্রিপ্ট ফাইল, এগুলার লিঙ্ক আমরা এই হেড সেকশনের ভিতরে দিয়ে দিব। তারপর বডি সেকশনে কি থাকবে, বডি সেকশন, এরপর আরেকটা ট্যাগ বডি স্ল্যাশ বডি। সো বডি স্টার্ট করব এবং ইন্ড করব। ওকে, এই বডি সেকশনে কি থাকবে, বডি সেকশনে হচ্ছে যে হেড সেকশনে যেগুলো থাকবে শুধু টাইটেল দেখা যাবে, আর বাকি কোনো কিছুই আমাদের এই ব্রাউজারে দেখাবে না। আর বডিতে যেগুলো লিখবো আর ওগুলো সব কিছু আমাদের এখানে দেখাবে। যে এখানে একটা ওয়েবসাইটের মধ্যে যত কিছু দেখতে পাই সবগুলা এই বডি ট্যাগের ভেতরেই থাকে। যেমন ধরেন এই লোগো থেকে শুরু করে, এটা লোগো থেকে শুরু করে একদম যদি নিচে আসি ফুটার সেকশনে কর্পোরেট সলিউশন এবং এখানে যে আইকন, এতটুকু পর্যন্ত সবগুলা জিনিস লেখা আছে কোথায়, এই বডি ট্যাগের ভেতরে। বডি ট্যাগের ভেতরে লেখা আছে বিধায় আমরা ব্রাউজারে দেখতে পাই। যে জিনিসগুলো বডি ট্যাগের ভেতরে থাকবে না সেগুলো আমাদের ব্রাউজারে শো করবে না। হেড সেকশনের ভেতরে যা লিখবো সেগুলো আমাদের বডিতে শো করবে না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? স্যার একটা প্রশ্ন। জি স্যার। বলেন, কোশ্চেন বলেন। স্যার এই যে ট্যাগগুলো আলাদা করছেন, এক্ষেত্রে কি স্যার আমরা এন্টার চাপবো? হ্যাঁ, অবশ্যই। সবগুলো তো লাইন বাই লাইন লিখবেন না, হ্যাঁ, কারণ আপনার যেমন ধরেন আপনি স্পেসও ইউজ করবেন, কারণ আপনার কোডটা দেখে যেন অন্য কেউ ফ্লেক্সিবলি রিড করতে পারে। আর আপনি যদি সবগুলো এভাবে লাইন বাই লাইন লিখতে যান তাহলে মানুষজন তো বুঝবে না আসলে আপনার কোড স্টার্টিং ট্যাগ কোথায় শেষ হইলো আর এন্ডিং ট্যাগ, এটা থেকে স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগ খুঁজে নিতে কষ্ট, নাকি আপনি যখন এভাবে লিখবেন, এখানে একটা স্পেস দিলেন, হেড ট্যাগ লিখলেন, হেডিং টাইটেল লিখলেন, এভাবে লিখলেন, তাহলে খুব সহজে
খুব সহজে রিড করতে পারবে। আর আপনি যদি সবগুলো একই লাইনে লিখে দেন তখন আসলে রিড করতে কষ্ট হয়ে যাবে। রিড করতে কষ্ট হওয়া মানে কি জানেন, এটাতে আবার আপনি কোনো কিছু এডিট করতে গেলে বা হেড সেকশনের ভিতরে কিছু লিখতে গেলে তখন আপনাকে আরও কষ্ট করে দেখতে হবে কোন ট্যাগটা কোথায় শেষ হয়েছে। আর যখন এইভাবে আপনি লিখবেন তখন খুব ফ্লেক্সিবল হয়, একদম খুব শর্টকাটে আপনি জিনিসগুলো চোখের মধ্যে চলে আসে এবং আপনি দেখতে পাবেন, মানে লিখতে পারবেন। ওকে, এবার এটাকে আমরা সেভ করব। সেভ করার পর আমরা এই টাইটেলটা আমাদের এই ব্রাউজারে এখানে আসে কিনা দেখব, তারপর বডি ট্যাগের ভিতর লিখে বডি ট্যাগে যা লিখতেছি সেগুলো আমাদের বডি অংশে দেখাবে কিনা সেটা দেখব। সো সেভ করার জন্য আমাদের কোথায় যেতে হবে, ফাইল অপশনে গিয়ে সেভ এসে ক্লিক করবেন। সেভ করার জন্য ফাইল অপশনে যাবেন, সেভ এসে ক্লিক করবেন, একটা উইন্ডো আসবে। আসার পর কোথায় সেভ করবেন অনেকে ভুল করে, আসলে ফাইলটা কোথায় সেভ করে জানে না, পরবর্তীতে খুঁজতে থাকে যে কোথায় সেভ করলাম। সো কোথায় সেভ করবেন সেটা আপনি অবশ্যই দেখে রাখবেন। যেমন ধরেন আমি সেভ করব যে আপনাদের SPWD03 বেজ, যেটা ওইখানে সেভ করব। দিতে গেলাম, এই 03 বেসে যাব, ডে 2তে যাচ্ছি, আমাদের আজকে ডে 2 লেকচার, সেজন্য ডে 2তে যাচ্ছি। এভাবে আপনি যে ফোল্ডারে রাখবেন, আমি যেভাবে ফোল্ডার করে করে SPWD03 লিখে ডে 1 ডে 2 করে সুন্দর করে রাখতেছি, ঠিক আপনারা ওইভাবে সাজিয়ে রাখবেন। তারপর কি হবে, পরবর্তীতে ধরেন আপনার কোনো একটা লেকচার আপনাকে আবার রিপিট করতে হচ্ছে বা কোনো একটা লেকচারে একটা জিনিস দেখছেন সেটা আপনি ভুলে গেছেন আবার দেখতে হচ্ছে, তখন আপনি সিরিয়ালাইজ সব কিছু পেয়ে যাবেন সহজে। সো আমি ডে 2তে গিয়ে এখানে লিখবো যে ইন্ডেক্স। এখানে যে কোনো নামে রাখতে পারেন, শুধু ইন্ডেক্স নামে রাখতে হবে সেটা না, আপনি হোম নামে রাখতে পারবেন, আপনার নামে রাখতে পারবেন। আমি আমার নামে রিয়াজ লিখতে পারবো, ডকুমেন্টের নাম, হ্যাঁ এই ফাইলটার নাম আমি যে কোনো কিছুই রাখতে পারি। সো আমরা ইন্ডেক্স রাখতেছি কারণ ইন্ডেক্স হচ্ছে একটা প্রজেক্টের প্রথম হোম পেজটাকে আমরা ইন্ডেক্স পেজ বলে। হ্যাঁ, যখন ইন্ডেক্স বলি তখন আসলে আমাদেরকে এখানে লিখে দিতে হয় না। আমি একটা জিনিস দেখাই, ধরেন আমি এখানে অ্যাবাউট পেজে গেলাম, উপরে ইউআরএলটা দেখেন about.php চলে আসছে, তাই না? হোমে গেলাম, index.php, যখনই ইন্ডেক্স লেখা থাকে তখন শুধু এটা হচ্ছে একটা নাম, ডোমেন। এই নামটা দিয়ে যখন আপনি কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করবেন, শুধু নামটা দিলে আপনার ওয়েব পেজটা শো করবে। কখন শো করবে, যখন ইন্ডেক্স নামে থাকবে। যদি ইন্ডেক্স নামে না থাকে তখন আপনাকে লিখে দিতে হবে ওয়েবসাইটের নামটা স্ল্যাশ দিয়ে ওই পেজের নামটা লিখে দিতে হবে, নাহলে শো করবে না। এই জিনিসটা আমি একটু পরে দেখাবো। ধরেন যে আমরা এখানে এটা সেভ করতেছি ধরেন ইন্ডেক্স নামে, তাইলে আমি ইন্ডেক্স নামে হইলে আমি আমার যে কাঙ্ক্ষিত ফোল্ডার আছে ওটাতে চলে যাচ্ছে, SPWD03 ইন্ডেক্স .html লিখতে হবে। এটা হচ্ছে এক্সটেনশন, এটা কি ধরনের ডকুমেন্ট সেটা আপনাকে বলে দিতে হবে, এটা কি ধরনের ডকুমেন্ট। যেমন ধরেন আমরা ইমেজের ক্ষেত্রে .jpg দেখি, .png দেখি, এগুলো কি এক একটা এক্সটেনশন, মানে ওই ইমেজটা কি টাইপের। সো এখানেও আপনাকে HTML যখন এই ফাইলটা যখন সেভ করতেছেন এখানে তো ওরা জানে না, যখন সেভ করতেছেন ওরা তো জানে না যে এটা আসলে কি টাইপসের জিনিসপত্র বা কি টাইপসের ফাইল। সো তো আপনাকে আগে থেকে বলে দিতে হবে ইন্ডেক্স, বা এখানে আপনি অন্য নামও দিতে পারেন, হোমও দিতে পারেন, অ্যাবাউটও দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো XYZ। কিন্তু আমরা প্রজেক্টের প্রথম পেজটাকে ইন্ডেক্স নামে রাখি। সো index.html, সো .htmlটা কি একটা এক্সটেনশন। এবং সেভ এস টাইপটা হবে অল ফাইলস, টাইপটা হবে কি অল ফাইলস। দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে ফাইল নেমের ক্ষেত্রে আপনি এক্সটেনশন ইউজ করতে হবে .html, আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এখানে সেভ এস টাইপ করে দিতে হবে অল ফাইল মিনস হচ্ছে এটা HTML ফাইল, ওটা ধরে নিবে অল ফাইল যদি দেন। এরপরে হচ্ছে সেভ করার পরে আমি যেখানে সেভ করছি ওইখানে চলে যাব। সেভ করার পর আমি যেখানে সেভ করছি ওই জায়গায় চলে যাব। আমি সেভ করছি যে WD03 বেজের মধ্যে ডে 2 মধ্যে, এবং সেভ করলে ব্রাউজারের আইকনে, এখানে ব্রাউজার আইকনে ফাইলটা দেখা যাবে। এই যে এটা HTML ফাইল, সেজন্য এখানে ব্রাউজারের আইকনটা দেখা যাচ্ছে। এখন আপনার পিসিতে যে ব্রাউজারটা ডিফল্ট ব্রাউজার হচ্ছে আপনি যে কোনো কিছু ওপেন করতে চাইলে নর্মালি প্রথমে যেটাতে ওপেন হয়ে যায়,
হ্যাঁ, অটোমেটিকলি যে ব্রাউজার ওপেন হয়ে যায় সে ব্রাউজারের আইকন এখানে দেখতে পাবেন। আমার ডিফল্ট ব্রাউজার হচ্ছে ক্রোম, আপনার ডিফল্ট ব্রাউজার যদি হয় মজিলা ফায়ারফক্স তাহলে মজিলা ফায়ারফক্সের আইকন চলে আসবে। আপনার ডিফল্ট ব্রাউজার যদি হয় যে মাইক্রোসফট এজ, সো ওইটার আইকন চলে আসবে। আপনার ডিফল্ট ব্রাউজার যদি হয় ইন্টারনেট এক্সপ্লোরার, সো ওইটার আইকন চলে আসবে। সো এখানে যখন আমরা আইকনটা চলে আসছে, এখানে যখন আমরা এই যে ব্রাউজারের আইকন চলে আসছে, আমাদের এটা একটা HTML ফাইল, HTML ফাইলে সেভ হয়েছে। সো আমরা এখানে যদি কি করি, ডাবল ক্লিক করি, আমরা ব্রাউজারে চেক করি, দেখেন বডিতে কোনো কিছু লিখি নাই। বডিতে কিছু লিখি নাই, যার কারণে বডিতে এটা পুরোটাই ব্ল্যাঙ্ক। হ্যাঁ, আমি শুধু টাইটেলে লিখছি কি ফার্স্ট HTML ক্লাস, এই টাইটেলটা এখানে শো করতেছে ফার্স্ট HTML ক্লাস। হ্যাঁ, আপনি যদি টাইটেলটা চেঞ্জ করে দেন, ধরেন ক্লাস 2 লিখলাম, লেখার পরে সেভ করলাম, সেভ করার পর দেখেন আমার এখানে ফার্স্ট HTML ক্লাস 2 চলে আসছে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, ফাইন। এখন ধরেন যে কোনো কারণে আপনারা যে জিনিসটা নতুনরা ভুল করে, কোনো কারণে এই ফাইলটাকে আপনি ক্যান্সেল করে দিচ্ছেন, তাহলে আবার কিভাবে এই ফাইলে এডিট করবেন, তাই না? ধরেন এটাকে ক্যান্সেল করে দিছি, ক্যান্সেল করে দেওয়ার পর অনেকে কি করে যে এখান থেকে ওপেন করে, এখান থেকে ওপেন করলে আসবে না, কিন্তু ফাইলটা আমি সেভ করছি কোথায়, spwd03, আপনি যেখানে সেভ করবেন ওইখানে থাকবে। সো ওইখানে গেলে তো ধরেন আমি spwd03 গেলাম, এখানে তো আর ডক ফাইল না, এটা তো HTML ফাইল হিসেবে দেখাচ্ছে, তাই না? সো এটা থেকে আপনি আবার কোড সেকশনে কিভাবে ফিরে আসবে, ওই কোডিং ফাইলটাতে কিভাবে যাবেন, এটা রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ওপেন উইথ দিবেন, ওপেন উইথ দিয়ে আপনার নোটপ্যাডটাকে কি করবেন, সিলেক্ট করে দিবেন, আপনার নোটপ্যাডটাকে সিলেক্ট করে দেবেন, মানে আপনি এই ফাইলটাকে নোটপ্যাডে ওপেন করতে চাচ্ছেন। সো ওই জায়গায় গিয়ে নোটপ্যাডে ওপেন করবেন, এই যে চলে আসছে। কীরকম, আপনার ব্রাউজারের যে মানে HTML যে ফাইল, ওই ফাইলের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর ওপেন হইতে যাবেন, এখানে নোটপ্যাড সিলেক্ট করে দেবেন, নোটপ্যাডে চলে আসবে। অনেকের যদি এখানে নোটপ্যাড না থাকে, চুজ অ্যানাদার অ্যাপসে ক্লিক করে এখান থেকে খুঁজে নোটপ্যাডটাকে আপনাকে দেখাইতে হবে। এখান থেকে এখানে যদি না পান মোর অ্যাপসে ক্লিক করবেন, এখান থেকে নোটপ্যাডটাকে দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ ওকে নোটপ্যাড, এই যে নোটপ্যাডে ওপেন হয়েছে, যদি ওইখানে নর্মালি ওইখানে না থাকে। সো এখন আমরা যদি বডিতে কোনো কিছু লিখি, সেটা হচ্ছে যে আমাদের ব্রাউজারের বডি সেকশনে, মানে একটা ওয়েবসাইটের বডিতে দেখাবে। সো আমরা এখন, আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন, একটা ওয়েবসাইটের ভিতরে যত কিছুই দেখি সবগুলো কোথায় থাকে, বডিতে থাকে। এই বডি ট্যাগের ভিতরে যা লিখবো সেগুলো আমাদেরকে কি ব্রাউজারে দেখাবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? কেউ বুঝেন না এরকম আছে? ওকে, ফাইন। তাইলে আমি বডি ট্যাগের ভিতরে কিছু লিখবো। হ্যাঁ, চাইলে আমরা আমাদের স্ট্রাকচারটা কি, আমাদের স্ট্রাকচারটা আমরা জেনে গেছি কিভাবে লিখতে হবে। আপনারা হ্যাঁ বলেন। স্যার, পাওয়ার পয়েন্টের লেখার সাইজগুলো ছোট, একটু বড় হলে ভালো হতো। মোবাইল থেকে ক্লাস করতেছেন? না স্যার, ল্যাপটপ থেকে। ওকে, এবার ঠিক আছে। জি স্যার, ঠিক এবার আছে। আপনারা যে ভুলটা করেন, মানে কোড স্ট্রাকচার লেখার ক্ষেত্রে, কোড লেখার ক্ষেত্রে আপনারা যে ভুলগুলা করে থাকেন সেটা হচ্ছে কিরকম করেন। মনে করেন আমি, আপনারা যখন আমার এই ভিডিও দেখবেন বা আপনি যখন লিখতে যাবেন, তখন আপনারা এই টাইপসের কাজ করেন যে আপনারা এভাবে লিখেন, মানে প্রথমে কি বলো, লেস দেন দিলেন, সরি লেস দেন নাকি গেটার দিলেন, আমি মিস্টেক করে ফেলি। ওকে, ফাইন, দিলাম। সো এখানে এক্সক্লামেটরি সাইন দিলেন, তারপর লিখলেন ডক টাইপ, এভাবে লিখেন। হ্যাঁ, তারপর এই সাইনটা দিলেন, হ্যাঁ গেটার দেন সাইনটা দিলেন, এভাবে লিখেন। এভাবে লেখা যাবে না, এভাবে লিখলে আপনি ভুল করবেন। হ্যাঁ, আবার এভাবে লিখে আপনি কি করেন, আবার যখন HTML লিখেন তখন এভাবে লিখেন HTML, সবাই এই জিনিসটা করে, অনেকে HTML শেষ করলো, এরপরে আবার হেড লিখে, মানে ওই ট্যাগটাকে ক্লোজিং করে নেয়, হেড লিখে আবার লিখে কি টাইটেল। হ্যাঁ, টাইটেল লিখে ধরেন যে মাই ফার্স্ট ক্লাস, হ্যাঁ এইভাবে কিছু একটা লিখে,
হ্যাঁ, তারপর এটাকে ফরওয়ার্ড দিয়ে স্ল্যাশটা দিয়ে শেষ করে, তারপর আবার কি করে, আবার হেড লিখে। সো এভাবে করা যাবে না। এভাবে করলে কি হবে, আপনি এখানে হয়তো বা 2-4 লাইনের কোড লিখতেছেন, আপনি যখন 200-400-500-2000 লাইনের কোড লিখবেন তখন আসলে আপনি আর ট্যাগ খুঁজে পাবেন না। একটা ট্যাগের স্টার্টিং ট্যাগ লিখছেন, এটার এন্ডিং ট্যাগ যে কত লাইন পরে চলে যাচ্ছে, সো এটা আপনি খুঁজে পাবেন না। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে জিনিসটা, আপনি প্রথমে গ্রেটার দেন লেস দেন দিয়ে দিবেন, দেন হচ্ছে এর ভেতরে এক্সক্লামেটরি সাইন দিবেন, এর ভেতরে ডক টাইপ লিখবেন। লেখার পরে আপনি একটা ট্যাগ স্টার্ট করার সাথে সাথে ওই ট্যাগটাকে ইন করতে হবে, একটা ট্যাগ স্টার্ট করার সাথে সাথে ওই ট্যাগটাকে ইন করে ফেলতে হবে। আমি এখানে 2টা সাইনে দিয়ে দিই প্রথমে, তারপর কার্সারটাকে মাঝখানে নিয়ে আসি, হ্যাঁ, যেন আমার ভুল না হয়, কোনো একটা গ্রেটার দেন কোনো একটা লেস দেন যেন না পড়ে, এই ধরনের কোনো যেন মিস্টেক আমার না হয়, সেজন্য আমি গ্রেটার দেন লেস দেন আগে দিয়ে দিই। এরপরে আমি এখানে লিখি যে HTML, এর ভেতরে লিখি আবার কি গ্রেটার দেন লেস দেন দিয়ে, এরপর আমি আবার ফরওয়ার্ড স্ল্যাশ লিখে ফেলি, এরপরে কি HTML লিখি। এবং এই ট্যাগের ভিতর, HTML ট্যাগের ভিতর আমার হেড ট্যাগ বা অন্যান্য ট্যাগগুলো লিখতে হবে। সো এরপরে কার্সারটাকে আমরা মাঝখানে HTML ট্যাগের মাঝখানে নিয়ে আসি, এন্টার দিয়ে আমরা একটু স্পেস নিই, এরপর আমরা আবার সেম জিনিসটা লিখি হেড, হেড, এবং ওইটাকে শেষ করি হেড। শেষ করার পর এবার এটার ভিতরে যদি কিছু লিখতে হয় ওইটাকে লিখি। সো এভাবে আপনাদের কোডগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এভাবে প্র্যাকটিস না করলে কি হবে, আপনারা ট্যাগ ভুল করবেন, একটা ট্যাগ স্টার্ট করবেন, ওই ট্যাগটা ইন্ড করবেন না। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার শুরু এখানে গ্রেটার দেন ইউজ করেন নাই, অনেক সময় দেখা যাচ্ছে যে টাইটেলের আগে লেস দেন ইউজ করেন নাই। সো এই জিনিসগুলা ভুল করতে থাকবেন, বুঝতে পারছেন? সো আমি যে প্যাটার্নে কোডগুলো লিখতেছি ভিডিওতে, ঠিক সেমভাবে আপনারা কাজ করবেন। ডক টাইপ নিয়ে আমরা কথাবার্তা বলে ফেলছি। আর ডক টাইপ HTML, এখানে যদি HTML দেন, এটা একটা HTML5 এর ডকুমেন্ট, এটা বোঝাচ্ছে। আর যদি অনেকেই দেখা যাচ্ছে এটা না লিখলেও কোড চলে আসবে, মানে কোডগুলো রান করবে HTML এ। সো রান করলেও মানে এটা কোনো প্রবলেম হবে না এটা না লিখলেও, কিন্তু এটা আমরা লিখবো, কারণ হচ্ছে যে আমাদের কোডগুলো স্ট্যান্ডার্ড যেন থাকবে। আমার কোডগুলা স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা কোডগুলা লিখবো, যেন অন্য কেউ বুঝতে পারে যে এটা প্রফেশনাল কোনো ডিজাইনার কোডগুলা লিখছে। হ্যাঁ, সো এটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে যে নেস্টিং এর ব্যাপারটা আমি পরে বলবো। আমি একটু করে এখানে চলে যাই, এই দুইটা জিনিস নিয়ে আমরা পরে বলবো, গুড আর ব্যাড প্র্যাকটিস স্লাইডে। এখানে হেডিং ট্যাগ প্রথমে আসে, আমরা HTML হেডিং ট্যাগ আর ডিফাইন্ড দ্য H1 to H6 ট্যাগ। H1 থেকে H6 ট্যাগ পর্যন্ত হেডিং ট্যাগ বলে। HTML এর ক্ষেত্রে এখানে যে ট্যাগগুলো ডিফল্ট থাকে, HTML এর ক্ষেত্রে এখানে যে ট্যাগগুলো ডিফল্ট থাকে, ওই ট্যাগগুলোকে আপনাকে ওই ট্যাগগুলো হুবহু লিখতে হবে। এটার বাইরে আপনি নিজের মতো করে কোনো ট্যাগ লিখতে পারবেন না। এখানে হচ্ছে যে ডিফল্ট ট্যাগগুলো থাকবে, জাস্ট ওগুলো আমরা ইউজ করে থাকি। এর বাইরে আমরা নতুন কিছু HTML এর মধ্যে করি না, মানে নিজস্ব কোনো লজিক বা নিজস্ব কোনো জিনিস আমরা এখানে অ্যাড করতে পারি না ট্যাগের ভিতরে। সো এখানে হেডিং ট্যাগ আছে S1 থেকে S6 পর্যন্ত। হেডিং ট্যাগ বলতে কি বোঝায়, একটা প্যারাগ্রাফের উপর যখন আচ্ছা একটু করে ওয়েট করি। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আমার নেট মেবি ড্রপ হয়েছে মাঝখানে, আমি বলতে পারি না, আমি তো লেকচার দেওয়ার সময় আমি মিটে আসি নাই। সো কতটুকু পর্যন্ত শুনছেন একটু বলবেন? হেডিং ট্যাগটা কথাবার্তাগুলো শুনছেন আপনারা? জি স্যার, শুনছি। ওকে, তাহলে হেডিং ট্যাগ হচ্ছে যে H1 থেকে H6 পর্যন্ত HTML এর প্রত্যেকটা জিনিস হচ্ছে ডিফল্ট থাকে, আগে থেকে লেখা থাকে, জাস্ট ওগুলাকে আমরা ইউজ করি। হ্যাঁ, এর বাইরে আমরা নিজস্ব কোনো কিছু করতে পারি না, এখানে নিজস্ব মতামত দিতে পারি না। H1 এর জায়গায় H6 পর্যন্ত আছে, H7 লিখে দিলে অন্য একটা ডিজাইন হয়ে যাবে, ওরকম কিন্তু না। সো H1 থেকে H6 পর্যন্ত হেডিং ট্যাগের আছে, সো ওইগুলা ইউজ করতে পারবো। এর বাইরে আমরা কোনো ট্যাগ ইউজ করতে পারবো না হেডিং ট্যাগের ক্ষেত্রে। এখন হেডিং ট্যাগ বলতে কি বোঝায়? হেডিং ট্যাগ বলতে বোঝায় যে আমরা একটা প্যারাগ্রাফ লেখার আগে বোল্ড আকারে কোনো কিছু লিখে রাখি, তাই না? যেমন ধরেন এই পেন্টিং সার্ভিস, এটা বোল্ড আকারে লিখে রাখছি। আমার পাচ্ছি না কেন স্যার? আপনি সরি বলবেন তো, স্ক্রিন দেখতে পাচ্ছেন না?
নেট ড্রপ করার কারণে স্ক্রিন শেয়ার চলে গেছিল আর কি। সো এখানে হচ্ছে যে পেন্টিং সার্ভিস, এই যে পেন্টিং সার্ভিস এগুলো হচ্ছে হেডিং ট্যাগ। হ্যাঁ, আমরা H1 থেকে H6 পর্যন্ত এই হেডিং ট্যাগগুলো ইউজ করব। এর বাইরে কিন্তু H7 নামে আমরা নিজের মতো করে কোনো হেডিং ট্যাগ ইউজ করতে পারবো না, মানে নিজে কোনো ট্যাগ আবিষ্কার করতে পারবো না। ওরা যে ট্যাগগুলো দিয়ে দিচ্ছে ওগুলো আমরা ইউজ করব। সো হেডিং ব্যাপারটা কি? হেডিং ব্যাপারটা হচ্ছে কোনো কিছু লেখার আগে আমরা একটা হেডলাইনের মতো করে কিছু লিখে রাখি, সব জায়গায় প্যারাগ্রাফ লেখার আগে ধরেন আমরা উপরে একটা হেডলাইন দিয়ে দিই, বা কোনো কিছু নোট করার আগে আমরা উপরে একটা হেডলাইন দিয়ে দিই, এটাকে হেডিং ট্যাগ বলে নর্মালি আমরা যেটা জানি। সো এখানে বিভিন্ন সাইজের হেডিং ট্যাগ আছে, H1 থেকে H6 পর্যন্ত সাইজের হেডিং ট্যাগ আছে। এই যে এটা একটা হেডিং ট্যাগ, এটা একটা হেডিং ট্যাগ। এটার সাইজ আর এটার সাইজ কি সেম? না। উপরের ট্যাগ ওয়েলকাম টু পেন্টিং সার্ভিস UAE, এটার সাইজ আর হোয়াই হায়ার আস ফর পেন্টিং সার্ভিস ইন দুবাই, এটার সাইজ কিন্তু সেম না। আবার এটাও একটা হেডিং ট্যাগ পেন্টিং সার্ভিস UAE, এটার সাইজ কিন্তু সেম না। ধরেন এটা H1 হলে এটা H3 অথবা H2, আর এটা হচ্ছে যে H6 এর কাছাকাছি একটা হবে। সো এগুলা হচ্ছে যে হেডিং ট্যাগ বিভিন্ন সাইজের আছে। সো এগুলো আমরা দেখবো। আমরা দেখবো কোথায়? আমরা বডি সেকশনের ভিতর লিখলে আমাদের এই জায়গায় এগুলো শো করবে, এই বডিতে শো করবে, ব্রাউজারে শো করবে। সো আমরা এখানে লিখবো কি প্রথমে H1, এটা H1 বলতে হেডিং ট্যাগ, মানে এই হেডিং এর প্রত্যেকটার ফন্টের সাইজ, ফন্টগুলোর সাইজ বড় ছোট হয়। মানে H1 থেকে H6 এর ডিফারেন্স হচ্ছে যে H1 এর ফন্ট সাইজটা অনেক বড় থাকবে, H2 টা আরেকটু ফন্ট সাইজ ছোট হবে, লেখাটা ছোট হবে, H3 লেখাটা আরেকটু ছোট হবে, এভাবে। ধরেন যে আমরা এখানে লিখতেছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, এই জিনিসটা লিখতেছি H1 এ। লেখার পর আমরা সেভ করলাম, জাস্ট এখান থেকে সেভ, Ctrl+S দিয়ে সেভ করা যায়, Ctrl+S দিয়ে সেভ করা যায়। সো Ctrl+S দিয়ে সেভ করবেন অথবা ফাইল সেকশনে গিয়ে এখানে সেভ ইউজ করবেন, শেষ। হ্যাঁ, ডেভেলপমেন্ট Ctrl+S দিয়ে সেভ করা যায়। করার পর আমরা যদি এই ব্রাউজারটাকে রিলোড করি, এই যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চলে আসছে, এখান থেকে আমরা ব্রাউজার রিলোড করতে পারি। অথবা আপনারা যদি এটা খুঁজে না পান, তখন আপনি আবার কি আপনার ওই যেখানে সেভ করছেন ওইখানে গিয়ে ডাবল ক্লিক করে আপনি ব্রাউজারে ওপেন করবেন আপনার ফাইলটা। এই যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আসছে। এখন H1 দিয়ে তো এই ধরনের একটা ফন্ট সাইজ আসছে। হ্যাঁ, H2 দিয়ে এর চেয়ে আর একটু ছোটো হবে। সো আপনারা আবার লিখবেন, ট্যাব দিয়ে আমি একটু এখানে একটু স্পেস রাখতেছি, কারণ লাইন না ঠিক থাকার জন্য বা কোডগুলো আমরা সহজে রিড করার জন্য H2 ট্যাগ ইউজ করলাম। এখানে আবার সেম জিনিসটা আমরা লিখবো, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। সো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেম জিনিসটা আমরা এখানে লিখতেছি। লেখার পরে দেখেন আমাদের এখানে কি চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে আর একটু ছোটো হয়ে গেছে, তাই না, ফন্ট সাইজটা। এবং H3 জন্য সেম জিনিসটা আমি এখন কপি করতেছি, যেহেতু আমাদের টাইম শর্ট। সো আমি এগুলো কপি করতেছি, বাট আপনারা কপি করবেন না, আপনারা কপি করলে কোড লিখতে পারবেন না। আমি করতেছি, আপনারা এগুলো প্রত্যেকটা জিনিস কপি করবেন না। সো এখানে হচ্ছে H3 আমার মতো কপি পেস্ট করে দিয়েন না। হ্যাঁ, আমাদের এখন আজান দিয়ে দিবে, সো সেই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি। সো এখানে আমি আবার দিলাম। H3 জন্য কীরকম দেখাচ্ছে ওটা আমরা একটু সেভ করে দেখি। এবং H3 তে আরেকটু ছোটো আসতেছে, ঠিক সেমভাবে H4 এ কীরকম আসতেছে, আরেকটু ছোটো হবে। এভাবে ফন্ট সাইজের ডিফারেন্স হইতে থাকবে, মানে প্রত্যেকটা ট্যাগের ক্ষেত্রে ফন্ট সাইজগুলো ছোটো হইতে থাকবে। এটা H4 আরও ছোটো। H5 এ আসি। স্যার নামাজের বিরতি দেওয়া হবে কি? হ্যাঁ, হবে। H5 এ আরও ছোটো। এরপরে হচ্ছে H6 এ আসি। স্যার ফাইল একবার সেভ করার পর HTML-টা কি বারবার লিখতে হবে না? কোন HTML-টা? উপরের? স্যার এই যে হ্যাঁ, সেভ এস করার পর সময় আর কি স্যার, .html না, যেটা। এটা তো আর করতে হবে না, এটা তো ফাইল সেভ এস HTML ফাইল সেভ হয়ে গেছে। আপনারা ওয়ার্ডে কি করেন, একটা ডকুমেন্ট যখন সেভ করেন, এরপরে এটার ভিতর যদি কোনো কিছু লিখতে চান, তখন আবার কি প্রত্যেকবার গিয়ে ওই ডকুমেন্টের নামটা লিখেন না, তখন Ctrl+S দিয়ে সেভ করে ফেলেন না। সো ওই জিনিসটাই এখানে H6 দিলাম, সেভ করলাম, Ctrl+S দিচ্ছি। এখানে আপনারা আবার বুঝতে অসুবিধা হলে বলিয়েন, আমি এখানে কিবোর্ডে Ctrl+S ইউজ করতেছি সেভ করার জন্য,
অথবা এখানে কন্ট্রোল এস ইউজ করবেন। S6 এর জন্য দেখেন ছোট। সো H1 থেকে হেডিং ট্যাগ যখন আপনি ইউজ করবেন আপনি 6টা ট্যাগ পাবেন S1 থেকে S6 পর্যন্ত। সো এই 6টা ট্যাগের মধ্যে ডিফারেন্ট কি হবে, ডিফারেন্সটা হচ্ছে যে ফন্টের সাইজ। হ্যাঁ, এটা ধরেন যে একটা সাইজের আছে এর চেয়ে ছোট ছোট ছোট, এভাবে S6 পর্যন্ত একদম ছোট সাইজের ফন্ট সাইজটা চলে আসে। এগুলা সবগুলাকে বলা হয় হেডিং ট্যাগ। এগুলা ঠিক এইভাবে আমরা লিখি, যেভাবে লিখতেছি। এখানে কিন্তু আমি চাইলে এখানে কোনো গ্যাপ না দিয়ে লিখতে পারতাম, তাই না? এখানে কোনো স্পেস ইউজ না করে লিখতে পারি, এটা গুড প্র্যাকটিস না। কারণ হচ্ছে যে এরকমভাবে যদি লিখি সবগুলো একই লাইনের হয়ে যাবে, আপনার কোডগুলো পরবর্তীতে রিড করতে অসুবিধা হবে, ফ্লেক্সিবল হবে না। কোড লিখতে জানাটা প্রফেশনাল, যেমন মানে আপনি কোড লিখতে জানেন কিন্তু ওই কোডগুলো আপনি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে জানেন না, সুন্দরভাবে লিখেন না, সো তখন আপনাকে প্রফেশনাল বলবে না। হ্যাঁ, সো প্রফেশনালি কোড লিখতে হলে ঠিক যে স্ট্রাকচারগুলো আমি ফলো করতেছি, যেভাবে আমি ফলো করতেছি ঠিক ওইভাবে আপনাকে ফলো করতে হবে। এটা ছিল হেডিং ট্যাগ, HTML এর হেডিং ট্যাগ। HTML এর প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আমরা এখন দেখব। HTML প্যারাগ্রাফ ট্যাগ কি? ধরেন প্যারাগ্রাফের মতো যদি আমরা কোনো টেক্সট থাকে আমাদের, এই যে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ, নর্মাল ডিফল্ট টেক্সট। হ্যাঁ, সো ওই জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে থাকি, এগুলো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। সো নর্মালি হচ্ছে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে থাকি। প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমরা যে প্যারাগ্রাফের জন্য আমরা যে ট্যাগটা ইউজ করে থাকি সেটা হচ্ছে পি ট্যাগ। সেটা হচ্ছে কি ট্যাগ? পি ট্যাগ। সো এখানে আমি কি দিচ্ছি? পি গ্রেটার দেন লেস দেন পি। আমরা এটাকে কি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করে দিচ্ছি। ওকে, করার পর এর ভেতরে আমরা কন্টেন্ট দিব। এটার ভেতরে কি দিব? আমরা কন্টেন্ট দিব। ধরেন আমি এখান থেকে কন্টেন্টটা কপি করে নিয়ে আসতেছি। সো কন্টেন্টটা কপি করে নিয়ে এসে এই দুইটা পি, স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের ভিতর পি ট্যাগটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন আমার এই পি ট্যাগটা কোথায় আসলো, এই যে এখানে। সো এখানে লেখার সময় যেহেতু একাধিক ইয়া হবে, সো আমরা এভাবে লিখব যেন আমাদের পরবর্তীতে সুবিধা হয়। এই যে পি ট্যাগ, পিটাকে স্টার্ট করলাম, পিটাক ইন করলাম। এখন আমরা খুব ক্লিয়ারভাবে বুঝতে পারতেছি না এখানে এটার স্টার্টিং ট্যাগ, এটার এন্ডিং ট্যাগ। হ্যাঁ, সো এটার মাঝখানে হচ্ছে কন্টেন্ট, এবং এটাকে আমরা সেভ করলে কি হচ্ছে আমাদের এখানে চলে আসবে পি ট্যাগটা, নর্মাল টেক্সট। এই যে নর্মাল টেক্সট চলে আসছে। সো আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা এই ধরনের যদি টেক্সট নিয়ে আসতে চাই, নর্মাল টেক্সট, হ্যাঁ এই ধরনের টেক্সট নিয়ে আসতে চাই, এগুলা পি ট্যাগ, এটা পি ট্যাগ, হ্যাঁ এটা পি ট্যাগ, এটা পি ট্যাগ। সো এগুলা এই জিনিসগুলো পি ট্যাগ। সো এরকম ট্যাগ যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে পি ট্যাগ ইউজ করি। পি ট্যাগের একটা সুবিধা হচ্ছে যে পি ট্যাগ, হেডিং ট্যাগ এগুলো হচ্ছে যে ব্লক এলিমেন্ট, মানে ফুল উইথ জুড়ে স্পেস নিয়ে যায়। এটার উইথ হচ্ছে এতটুকু পর্যন্ত না, এই পুরো স্ক্রিন জুড়ে এটার উইথ আছে। হ্যাঁ, সো এগুলো ব্লক এলিমেন্ট। সো ব্লক এলিমেন্টের ব্যাপারগুলো আমরা আর কয়েকটু ক্লাসে গেলে বুঝতে পারবো। সো এটা হচ্ছে যে পি ট্যাগ, এগুলো হচ্ছে যে হেডিং ট্যাগ। যখন আমরা পি ট্যাগ ইউজ করি তখন একটা নতুন লাইন নিয়ে নেই, একটা নতুন লাইন। আমরা যদি এখন আরেকটা পি ট্যাগ ইউজ করি তাহলে হবে এই লাইন, এটার পাশে আসবে না, লেখাটা নিচে চলে আসবে। সো আরেকটা ধরেন পি ট্যাগ নিচ্ছে আমরা নিজেরাই লিখে পি স্ল্যাশ পি, এখানে ধরেন লিখতেছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, দেখলাম। লেখার পরে দেখেন এই যে এটা নিচে চলে আসছে, এই ট্যাগের নিচে চলে আসছে। পি ট্যাগ সবসময় একটা নতুন লাইন নেয়, নিউ লাইন ক্রিয়েট করে। হ্যাঁ, পি ট্যাগ একটা নতুন লাইন ক্রিয়েট করে। নতুন লাইন মানে নতুন লাইনে এটা শো করে, দেখা যায় ব্রাউজারে। সো এইগুলাকে বলা হয় পি ট্যাগ। হ্যাঁ, আরও কি ট্যাগ আছে? লিঙ্ক ট্যাগ, HTML লিঙ্ক ব্যাপারটা কি? যখনই আমরা একটা ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক ব্যাপারটা কি, যখন আমরা একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক করাই, বা একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে ভিজিটরকে নিয়ে যায়। যেমন ধরেন এখানে লিঙ্ক দুই ধরনের আছে, একটা ইন্টারনাল লিঙ্ক, একটা এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে অনেকগুলা পেজ আছে। ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে যে অনেকগুলা ওয়েব পেজের সমষ্টি, তাই না? যেমন হোম পেজ একটা পেজ, তারপর অ্যাবাউট একটা পেজ, তারপর কালার একটা পেজ, গ্যালারি একটা পেজ, এরকম অনেকগুলা পেজের সমষ্টি হচ্ছে একটা ওয়েবসাইট, তাই না? সো ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝাচ্ছে যে এই যে অনেকগুলা পেজের সময়, ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝাচ্ছে আপনার একটা ওয়েবসাইটের মধ্যে
একটা ওয়েবসাইটের বিভিন্ন পেজের লিঙ্ক, হ্যাঁ, যখন আমরা করি যে অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আস পেজে চলে যাচ্ছে, কালারে ক্লিক করলে কালারের পেজে চলে যাচ্ছে, এটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্ক, মানে সেম ওয়েবসাইটের ভিতরে আছে। আর এক্সটার্নাল লিঙ্ক ব্যাপারটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে ডিরেক্টলি আরেকটা ওয়েবসাইটে চলে যাওয়া, এটাকে এক্সটার্নাল লিঙ্ক বলে। যেমন ধরেন এই যে কর্পোরেট সলিউশন, এটা আমাদের প্রতিষ্ঠান থেকে ডিজাইন করা, ডেভেলপ করা। সো এটার নাম হচ্ছে, কোম্পানিটার নাম হচ্ছে কর্পোরেট সলিউশন। সো এখানে যখন ক্লিক করব ওই কোম্পানির ওয়েবসাইটে চলে যাবে, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। হ্যাঁ, সো এটা ডেট চলে গেছে, আমি আমার পার্সোনাল ওয়েবসাইটে যাই, আরেকটা ওয়েবসাইটে যাই, এটা আমার আগের যে প্রতিষ্ঠানের সাথে কাজ করতাম ওদের, যেমন ধরেন হাসান মেডিকেল সার্ভিস, এটা ধরেন একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে ঠিক সেম আপনার এই যে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যাওয়া, এটা হচ্ছে যে এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল এক্সটার্নাল এগুলো আমরা পরবর্তীতে বুঝে ফেলতে পারবো। ওকে, পরবর্তীতে আমরা বুঝে ফেলতে পারবো। স্যার নামাজের পরে কি আরো ক্লাস হবে? হ্যাঁ, আরেকটু ক্লাস নেব। riyazmorshed.com, এটা আমার পার্সোনাল ওয়েবসাইট, আন্ডার কনস্ট্রাকশন চলতেছে কাজ। সো এটাতে যখন ক্লিক করব আমার ওয়েবসাইটটাতে চলে যাবে, যে riyazmorshed.com। সো এটাতে চলে যাবে। ওকে, সো এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। হ্যাঁ, এই ওয়েবসাইটটাতে চলে যাবে, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। সো এই লিঙ্কগুলো আমরা আসলে কিভাবে করব, কি জন্য ওরা এসে নিভাবে? তো এটা হচ্ছে এক্সটার্নাল। এই লিঙ্কটা কিভাবে করব, সেটা ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে। লিঙ্ক কিভাবে করব, ইন্টারনাল এক্সটার্নাল, সেটা আমাদের মানে আমাদের নিজস্ব চিন্তা ভাবনা। সো ইন্টারনালি যেভাবে আমরা লিঙ্ক করাবো, এক্সটার্নালও ঠিক সেম ভাবে লিঙ্ক করাবো। সো এটা কোনো ফ্যাক্টর না, বাট লিঙ্ক করানোর জন্য আমরা কি করতে হবে, মানে একটা পেজ থেকে আরেকটা পেজ হইতে পারে, একটা পেজের ভেতরে একটা ওয়েবসাইটের অন্য পেজ হইতে পারে। সো কিভাবে আমরা লিঙ্ক করাবো, সো সেই জিনিসটা আমরা দেখবো, HTML লিঙ্ক। ওকে, আচ্ছা, সেই জিনিসটা আমরা নামাজ ব্রেকের পরে এসে দেখবো, যেহেতু এখন হলে খুব শর্ট টাইমে কথাবার্তা বলতে হবে। প্লাস হচ্ছে যে তো যেখানে ছিলাম আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কথাবার্তা বলতেছিলাম, মানে লিঙ্ক, HTML লিঙ্ক। আমরা যখন একটা পেজের সাথে একটা পেজের, অথবা একটা পেজের সাথে আর একটা একটা অন্য ওয়েবসাইটের লিঙ্ক করাতে চাই, তখন আমরা আসলে যে ট্যাগটা ইউজ করি সেটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ, মানে ট্যাগ, যেটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, লিঙ্কের জন্য। সো আমরা অ্যাঙ্কর ট্যাগের জন্য যে লিখবো, HTML লিঙ্কের জন্য আমরা যে ট্যাগটা লিখবো সেটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে হ্যাঁ, স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ শেষ করলাম। এখন কোথায় ক্লিক করলে অন্য পেজে যাবে, ব্যাপারটা বুঝেন। কোথায় ক্লিক করলে, যেমন ধরেন কর্পোরেট সলিউশন লেখাটার উপর ক্লিক করলে কর্পোরেট সলিউশন ওয়েবসাইটে যাবে। যেমন ধরেন riyazmorshed.com লেখাটার উপর ক্লিক করলে riyazmorshed.com ওয়েবসাইটের মধ্যে যাবে। হ্যাঁ, অ্যাবাউট আসে ক্লিক করলে এই লেখাটার উপর ক্লিক। সো যেটার উপর আপনি ক্লিক করলে অন্য ওয়েবসাইটে যাবে, সেই লেখাটা আপনি কোথায় লিখবেন, অ্যাঙ্কর ট্যাগের ভেতরে লিখবেন। এই দুইটা স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের ভেতরে লিখতে হবে যে ওই লেখাটা। সো ওই লেখাটা আমরা লিখতেছি কি, ধরেন এখানে লিখতেছি যে আমরা চাচ্ছি যে আমাদের এই পেজে ফেসবুক নামে একটা লেখা থাকবে, ওইটাতে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। হ্যাঁ, ফেসবুক নামে একটা লেখা থাকবে, ওইটাতে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। সো এখানে আমরা সেজন্য লিখতেছি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ফেসবুক। ওকে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ফেসবুক লিখলাম। এখন মাত্র এটা তো একটা টেক্সট। হ্যাঁ, দেন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আছে, কোনো লিঙ্ক কিছু করা নাই। লিঙ্ক করাইলে তো বুঝতে পারতাম তো। হ্যাঁ, এখানে কোনো লিঙ্ক করাই নাই। সো এখন আমাদের লিঙ্কের কাজ, অন্য ওয়েবসাইট বা অন্য পেজের সাথে যখন লিঙ্ক করাবো সেই কাজটা আমাদের করতে হবে। সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের স্টার্টিং ট্যাগের ভিতরে, এই যে স্টার্টিং ট্যাগের ভিতরে আমার এই লেখাটা মেবি অনেকের কাছে ছোট দেখা যাচ্ছে। সো আমি একটু বড় করি, নাইলে আসলে বুঝতে অসুবিধা হবে। সরি, দেখা যাচ্ছে তাই না? সো এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, অ্যাঙ্কর ট্যাগের স্টার্টিং ট্যাগের ভিতরে আমরা লিখবো যে href, মানে হাইপার লিঙ্ক, href ইকুয়াল সাইন ডাবল কোটেশন, দুইটা কোটেশন, href
কোথায় লিখতেছি? স্টার্টিং ট্যাগের ভেতরে, স্টার্টিং ট্যাগের ভেতরে এই যে গ্রেটার দেন ভেতরে অ্যাঙ্কর ট্যাগের ভেতরে লিখতেছি, স্টার্টিং ট্যাগের ভেতরে href, href যেটাকে বলা হয় হাইপার লিঙ্ক, ইকুয়াল সাইন ডাবল কোটেশনের ভেতরে আমরা যেমন ধরেন এখানে যে ওয়েবসাইটটার লিঙ্ক করাতে যাচ্ছেন ওই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে হবে। ইউআরএল মিনস হচ্ছে যে এই ডোমেনের নেম, যে পেজটা আপনি চাচ্ছেন, যেমন ধরেন আমি আমার টাইমলাইনটাকে এখানে দেখাইতে চাচ্ছি, সো আমি এখান থেকে ইউআরএলটা কপি করলাম। কপি করার পরে আমি কি করব, এই ডাবল কোটেশনের ভিতরে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম, কাজ শেষ। খুব সিম্পল কাজ। আপনি কোন লেখার উপর ক্লিক করলে কোন ওয়েবসাইটে যাবে, কোন লেখার উপর ক্লিক করবেন ওই কন্টেন্টটা দিতে হবে, এবং দেন হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগের স্টার্টিং ট্যাগের ভেতরে আপনি লিখতে হবে href ইকুয়াল ডাবল কোটেশনের ভেতর আপনি যে ওয়েবসাইটে যাবেন ওই ওয়েবসাইটের ইউআরএলটা। হ্যাঁ, দেওয়ার পরে আমি যখন এখন চেক করব, দেখেন এখানে ফেসবুক নামে একটা লেখা আসছে, এই যে ফেসবুক, এবং এটাতে ক্লিক করলে কোথায় যাবে, আমার টাইমলাইনে চলে যাবে। এই যে রিয়াজ মোর্শেদ টাইমলাইন বলতেছে আমার কি বলে প্রোফাইলে চলে যাবে, এই যে চলে আসছে। হ্যাঁ, সো আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? জি স্যার। এখানে শুধু ফেসবুক না, আমি যে কোনো ওয়েবসাইটে যাইতে পারি। ধরেন আমি আবার আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি। হ্যাঁ, একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, আবার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজিং করতেছি, এবং এটার ভিতরে লিখতেছি পেন্টিং সার্ভিস ইউএই লেখার পরে আমি যদি এই পেন্টিং সার্ভিস ইউআই তে ক্লিক করলে এই ওয়েবসাইটটাতে যাবে, এরকম যদি চিন্তা ভাবনা করি, তাহলে আমরা কি করব, অ্যাঙ্কর ট্যাগের স্টার্টিং ট্যাগের ভিতরে লিখব href, এবং এর ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশনের ভিতরে লিখে দিব paintingserviceuai.com এর যে ওয়েবসাইট এর ইউআরএল। সো ওই ইউআরএলটা আমরা দিয়ে দিব, জাস্ট এখানে ইন্ডেক্স ডট এটা পিএসপিটা লিখতে হবে না, জাস্ট paintingserviceuai.com এর আমরা কখনোই www.paintingserviceuai.com হাতে লিখতে যাব না, এখানে কখনো আমরা কি করব না, টাইপ করব না। ওকে, টাইপ করতে গেলে আপনি ভুল করবেন, কখনোই এই জিনিসটা টাইপ করবেন না, এটা হচ্ছে ইউআরএল থেকে কপি করবেন, কারণ এটার সামনে http অথবা https হ্যাঁ জিনিসপত্র থাকবে, যেমন ধরেন এটাতে http আছে, এটাতে https আছে, সো এই জিনিসগুলো আপনি ভুল করে ফেলবেন, যার কারণে কখনো এটা টাইপ করতে যাবেন না। সব সময় কি করবেন, এটা আপনি কপি করে দিবেন। এই যে paintingserviceuai.com ক্লিক করলাম, এটা হচ্ছে দেখেন একটা প্রবলেম আছে এখানে। কি প্রবলেম? সেটা হচ্ছে যেমন ধরেন আমি এই paintingserviceuai.com বা হাসান মেডিকেল সার্ভিস এটাতে যখন যাই, যখন আমি riyazmorshed.com এ ক্লিক করি, নতুন একটা ট্যাবে, স্পিকারটা অফ করেন, নতুন একটা ট্যাবের মধ্যে ওয়েবসাইটটা ওপেন হয়, তাই না? নতুন একটা ট্যাবের মধ্যে ওয়েবসাইটটা ওপেন হয়। কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে যেখানে আমাদের ওয়েবসাইটটা আছে ঠিক ওই ট্যাবের মধ্যে কি হচ্ছে, আমরা যে ওয়েবসাইটটাকে লিংক করাচ্ছি সেই ওয়েবসাইটটা বা সেই পেজটা কি হচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, তাই না? আমরা কখনো এটা করতে চাই না, কারণ হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যখন অডিয়েন্স আসে, অডিয়েন্স বলতে ভিজিটর যখন আসে, ভিজিটরকে যদি আপনি অন্য ওয়েবসাইটের লিঙ্কও দেন, তখন কি হবে, তখন যদি আপনি আপনার মানে সেম ট্যাবে যদি আপনি কি করেন ওই ওয়েবসাইটটাকে শো করেন, তাহলে ভিজিটর কি হচ্ছে, আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে গেল না, একেবারে আপনার ওয়েবসাইট আবার ব্যাক করবে না। সো এক্ষেত্রে আমরা কি করি, যখনই আমরা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে দিয়ে থাকি, তখন আমরা কি করি, ওই লিঙ্কটা একটা নতুন ট্যাবে ওপেন হবে। যেমন ধরেন riyazmorshed.com ক্লিক করলে একটা নতুন ট্যাবে ওই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে, বাট আমার এই ওয়েবসাইটটা চলে যাচ্ছে না। হ্যাঁ, মানে আমার সেম ট্যাবে ওপেন হচ্ছে না, নতুন আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে। এই যে নতুন একটা ট্যাবে ওপেন হইলো, ওকে, কিন্তু আমার এই পেজটাতে
ওপেন হয় না, যার কারণে হচ্ছে যে অডিয়েন্স এখান থেকে আপনারটা রিড করলো করার পরে ওর মনে হলো যে এটা কে ডিজাইন করলো, ওকে একটু করে দেখতে গিয়ে যদি আমরা যেটা করতেছিলাম এতক্ষণ সেম পেজে ওয়েবসাইটটাকে লুট করাচ্ছিলাম বা সেম পেজে দেখা যাচ্ছে, তখন হচ্ছে কি আপনার ওয়েবসাইট থেকে hasanmedicalservice.com থেকে ক্লায়েন্ট ভিজিটর কোথায় চলে গেছে, riazmorshed.com-এ ডিরেক্টলি কনভার্ট হয়ে গেছে। সো আবার ব্যাক আসবে না। সেজন্য আমাদের এখানে যে জিনিসটা করতে হবে যে আমরা যখনই আমাদের লিঙ্কের ওয়েবসাইটগুলোকে বা লিঙ্কের পেজটাকে কি করতে চাইবো, বিশেষ করে এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে, ইন্টারনাল লিঙ্কের ক্ষেত্রে না, এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে যখনই আমরা অন্য একজনের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক করাই, তখন ক্লিক করলে আমরা একটা নতুন ট্যাবে ওদের ওয়েবসাইটটা যে ওয়েবসাইটটাকে লিঙ্ক করাচ্ছি সেই ওয়েবসাইটটাকে একটা নতুন ট্যাবে দেখাই। সেজন্য আমাদের একটা অ্যাট্রিবিউট লিখতে হয়, সেটা হচ্ছে CSS HTML অ্যাট্রিবিউট বলে। ওকে, সেটার অ্যাট্রিবিউটটা কি, টার্গেট ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে ব্ল্যাঙ্ক, টার্গেট ইকুয়াল, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, HTML অ্যাট্রিবিউট, টার্গেট ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে লিখবো আমরা কি, ব্ল্যাঙ্ক। এখন দেখেন আমরা যখনই পেন্টিং সার্ভিস UI এটাতে ক্লিক করবো, একটা নতুন ট্যাবে এটা ওপেন হবে, এই যে নতুন ট্যাবে ওপেন হবে। কিন্তু আমরা যদি ফেসবুকে ক্লিক করি সেম ট্যাবে facebook.com-টা ওপেন হবে, কারণ হচ্ছে এখানে আমরা টার্গেট বলে দিই নাই, মানে এই অ্যাট্রিবিউটটা এখানে লিখি নাই, যার কারণে ফেসবুকটা সেম পেজে ওপেন হচ্ছে এবং পেন্টিং সার্ভিস UIটাতে আমরা টার্গেট অ্যাট্রিবিউট লিখছি, যার কারণে এটা নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কারো কোনো কিছু বলার আছে? না স্যার, ক্লিয়ার। HTML লিংক নিয়ে ওকে ফাইন। সো ক্লিয়ার স্যার। ওকে, শুধু এটা শুধু আমরা এখানে কোনো একটা টেক্সটের জন্য ইউজ করতে পারি ওরকম না, এখানে চাইলে আমরা আইকনের উপরও লিঙ্ক বসাইতে পারি, ইমেজের উপরও লিঙ্ক বসাইতে পারি, হ্যাঁ, একটা প্যারাগ্রাফ ট্যাগের উপরও লিঙ্ক বসাইতে পারি। এই হেডিং ট্যাগ আছে না H1, এটার মধ্যেও আমরা লিঙ্ক বসাইতে পারি। যে কোনো জায়গায় আমরা লিঙ্ক বসাইতে পারি। লিঙ্ক বসানোর জন্য আমাদের যে ট্যাগটা দরকার ওই ট্যাগটা ইউজ করলে হয়ে যাবে। যেমন H1 এর ভিতর আমি কি করব, লিঙ্ক বসাবো, H1 ট্যাগের মধ্যে আমরা লিঙ্ক বসাবো। তখন আপনার কি করতে হবে, তখন আপনার যেটা করতে হবে, জাস্ট মানে আপনাদের অনেকের ধারণা থাকে শুধু কি অ্যাঙ্কর ট্যাগ আলাদা ইউজ করব, কোনো কিছুর মধ্যে কি আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারি না? যে আমরা অনেক জায়গায় ইমেজের মধ্যে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারি। একটা ইমেজ, ওই ইমেজে ক্লিক করলে একটা নতুন ওয়েবসাইটে চলে যাবে, এরকম অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে। আইকন কোনগুলাকে বলে? আইকন বলতে এখানে ধরেন যে এই যে হোয়াটসঅ্যাপ আইকন, এটাতে ক্লিক করলে হোয়াটসঅ্যাপের মেইন ইয়াতে চলে যাবে, আমাদের web.whatsapp যে জিনিসটা ওইখানে চলে যাবে। যেমন ধরেন এখানে আরো আইকন আছে, নিচের দিকে যদি যাই এই যে ফেসবুক আইকন, এই আইকনে ক্লিক করলে ওদের ফেসবুক পেজে চলে যাবে। সো আইকনের উপরে আমরা লিঙ্ক বসাইতে পারি, ইমেজের উপর আমরা লিঙ্ক বসাইতে পারি, একটা টেক্সট, এখানে কি একটা টেক্সটের উপরে আমরা লিঙ্ক বসাইতে পারি। কেন কিরকম, যে জাস্ট আপনার লিঙ্ক বসাইতে হচ্ছে। সো আপনি এখানে স্টার্টিং ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ এবং এটার এন্ডিং ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলেন, কাজ শেষ। এবার এর ভেতরে যখন আপনি লিখবেন কি href, ধরেন এখান থেকে আমি এই জিনিসটাকে কপি করি, টোটাল ব্যাপারটাকে কপি না, এই লিঙ্কটাকে কপি করে নিয়ে যাই। তারপর যেহেতু এটা আমরা নতুন ট্যাবে ওপেন করতে যাচ্ছি, সেজন্য টার্গেট অ্যাট্রিবিউট ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে ব্ল্যাঙ্ক। ওকে, সেভ করলাম। করার পরে আমি দেখাই, দেখছেন এটা একটা কি ট্যাগ, হেডিং ট্যাগ, কিন্তু এটা কি হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। আচ্ছা, কোন ট্যাগগুলোর লিঙ্ক হবে সেটা আমরা বুঝবো। যে ট্যাগগুলোর লিঙ্ক থাকবে সেগুলাতে যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাব, এই যে এটাকে কি বলে, হ্যান্ড আইকন যেটা আছে ওইটা চলে আসবে, এগুলো লিঙ্ক না। যখনই যেটা লিঙ্ক সেটাতে কি হ্যান্ড আইকন যেটা আছে সেটা চলে আসবে। হ্যাঁ, যেমন ধরেন আমার এই ওয়েবসাইটের লিঙ্ক কোনগুলা, এই যে এটাতে যখন যাচ্ছে হ্যান্ড আইকন চলে আসতেছে, এটাতে হ্যান্ড আইকন, এগুলো সবগুলো হ্যান্ড আইকন চলে আসতেছে, কিন্তু এটাতে যখন যাচ্ছে হ্যান্ড আইকন আসতেছে না। যে যেখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে হ্যান্ড আইকন চলে আসবে সেটা হচ্ছে যে কি এক একটা লিঙ্ক। ওকে, বেসিক্যালি
সো আমরা H1 এর মধ্যে লিংক বসাইতে পারি, H1 ট্যাগেও লিংক বসাইতে পারি, একটা ইমেজের মধ্যে লিংক বসাইতে পারি। এখন আমরা দেখব আমাদের ওয়েবসাইটের মধ্যে বেসিক্যালি আমরা অনেকগুলো ইমেজ নিয়ে আসি, অনেক ইমেজ থাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে, টেক্সট থাকে, টেক্সট নিয়ে কাজ করতেছি আমরা, আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমেজ থাকে। আমি যদি আমাদের ওয়েব পেজের মধ্যে ইমেজ আনতে চাই তাহলে কি ইউজ করব? হ্যাঁ, সো ইমেজের ক্ষেত্রে হচ্ছে আমরা যখন ইমেজ আনবো তখন হচ্ছে যে আমাদের ইমেজের জন্য যে ট্যাগটা প্রয়োজন হবে সেটা হচ্ছে IMG ট্যাগ। এবং একটা জিনিস মনে রাখবেন, আমরা প্রথমে বলে আসতেছি প্রত্যেকটা ট্যাগে দুইটা জিনিস থাকবে, স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ। আবার এখানে কিছু কিছু ট্যাগের ক্ষেত্রে এন্ডিং ট্যাগ থাকবে না। হ্যাঁ, সেটা হচ্ছে একটা হচ্ছে ইমেজ ট্যাগ, ওই যে ফ্রম রিলেটেড ইনপুট বক্স, ফ্রম রিলেটেড ট্যাগগুলোতে কি থাকবে না, এন্ডিং ট্যাগ থাকবে না। এই যে এই ধরনের বক্স যখন আনতে যাবে ওইগুলোতে এন্ডিং ট্যাগ থাকবে না। হ্যাঁ, সো কিছু কিছু ট্যাগে শুধুমাত্র এন্ডিং ট্যাগ থাকবে না, আর বাকি ম্যাক্সিমামে এন্ডিং ট্যাগ থাকবে। এবং প্রত্যেকটা ট্যাগ আমাদের দেখা হয়ে যাবে, যেগুলো আসলে HTML এর মধ্যে আমরা করে থাকি। কার স্পিকার অন আছে, নয়েজ আসতেছে, অফ করে দেন। সো এখন আমরা দেখব ইমেজ যদি নিয়ে আসতে, যার জন্য আমাদের যে ট্যাগটা দরকার হবে, তার ওনাকে একটু দেখে আসি কার স্পিকার অন আছে, নয়েজ আসতেছে। ওকে, ইমেজ আমরা যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমেজ নিয়ে আসতে যাব তখন আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, IMG। ইমেজের পরে ফরওয়ার্ড / হবে, এইটুকু ট্যাগটা হচ্ছে এইটুকু। হ্যাঁ, ইমেজ ফরওয়ার্ড /, হ্যাঁ, লেস দেন গ্রেটার দেন এর ভিতরে ইমেজ, দেন হচ্ছে ফরওয়ার্ড /। আমাকে কি শুনতে পাচ্ছেন না? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, সো ইমেজ ট্যাগ, এবং এটার ভিতরে আমরা আমাদের ইমেজটাকে মানে যে ইমেজটা আমরা নিয়ে আসতে চাচ্ছি ওইটাকে আমরা লিখবো। যেমন ধরেন আমার এখানে অনেকগুলো ইমেজ আছে, সো এই ধরনের ইমেজ যখন আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে চাই, সো ইমেজের জন্য আমাদের প্রথমে যে ট্যাগটার প্রয়োজন হয়, এখানে কোনো এন্ডিং ট্যাগ নাই। একটা জিনিস মনে রাখবেন, ইমেজে কোনো এন্ডিং ট্যাগ নাই, ফরওয়ার্ড / দিয়ে শেষ করে দিই। এখন ইমেজ যখন নিয়ে আসতে চাই তখন হচ্ছে যে আমাদের কোন ইমেজটা নিয়ে আসবো সেটাকে আগে ফিক্সড করতে হবে। সো এরপরে হচ্ছে যে বাকি কাজগুলো। সো আমি একটা ইমেজ নিয়ে আসি কোন একটা জায়গা থেকে। ধরুন আমি এই ইমেজটা নিয়ে আসতেছি, কপি করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসবো, sp.w2g3.2। এখানের মধ্যে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, তার মধ্যে ইমেজটা রাখবো। কেন? আমরা যখন আমাদের একটা প্রজেক্ট হয় তখন আমাদের অনেকগুলা ইমেজ হয়, মনে করেন 50, 60, 100, 150 পর্যন্ত ইমেজ থাকে। আর সবগুলা ইমেজ যদি এভাবে বাইরে রাখি তাহলে অবস্থা কি চিন্তা করেন। এখানে সবগুলা আপনার ইন্ডেক্স ফাইল, তারপর হচ্ছে যে আপনার সব ইমেজ, সব CSS ফাইল সব একসাথে রাখলে কি হবে, 2 দিন পর আপনিও জানবেন না, 2 দিন না 2 ঘন্টা পর আপনিও কোন ফাইলটা কোথায় খুঁজে বের করতে টাফ হয়ে যাবে। সো আমরা খুব সুন্দরভাবে সিরিয়ালাইজ রাখি। ইমেজ ফোল্ডারের ভিতর ইমেজ ফাইলগুলো থাকবে, CSS ফোল্ডারের ভিতর CSS ফাইলগুলো থাকবে, জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতর JS ফোল্ডারের ভিতর জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো থাকবে। এভাবে আমরা ফাইল ফোল্ডার করে করে রাখি। হ্যাঁ, ঠিক সেম ইমেজে একটা ফোল্ডার করব, ওই ফোল্ডারের ভিতর ইমেজটা রাখবো। যে ইমেজগুলো আপনি আনতে চান সেই ইমেজগুলো রাখবেন। আমি একটা নিয়ে আসছি। সো এখন আমার এই ইমেজটা কোথায় আছে সেটা আমার এই জায়গায় দেখাইতে হবে। হ্যাঁ, এই জায়গায় লিঙ্ক করাই দিতে হবে ইমেজটা আসলে কোন ফোল্ডারের ভিতরে আছে, কোন ফোল্ডারের ভিতরে ইমেজটা আসছে এবং ইমেজটার নাম কি, ইমেজটার ফরম্যাট কি, এক্সটেনশন কি, এটা আমাকে বলে দিতে হবে। দেন হচ্ছে ইমেজটা আমার শো করবে। ওকে, এবার আমি ইমেজে যাচ্ছি, ইমেজ ফরওয়ার্ড / ইমেজ ট্যাগের ভিতরে আমরা SRC মিনস হচ্ছে সোর্স। ইমেজটা কোথায় আছে, SRC মিনস হচ্ছে সোর্স।
ইমেজটা কোথায় আছে? ইমেজটা হচ্ছে যে আপনার তো এটা প্রজেক্ট ফোল্ডার ড্যাটুর ইন্ডেক্স ফাইল, যেটা যে ফাইলে আপনি HTML লিখতেছেন ওই ফাইলটাই মেন। ওই ফাইলের ভিতরে কি আছে, ওই ফাইলটা ওখানে যাবেন। ওখানে যাওয়ার পর আপনার ইমেজটা কোথায় আছে? ইমেজ ফোল্ডার না, এটা ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজটা আছে না, image1 নামে, এবং এটার প্রপার্টি দেখে আসবেন এটা কি ফরম্যাটের, জেপিজি নাকি পিএনজি নাকি অন্য কোনো ফরম্যাটের, সো নাকি জেপিইজি। হ্যাঁ, সো এটা আমরা দেখে নিব। এটা হচ্ছে ডট জেপিজি, এক্সটেনশন হচ্ছে ডট জেপিজি। তো কোথায় আছে? ইমেজ ফোল্ডারের ভিতর। ব্যাপারটা কি কোথায় আছে এই জিনিসটা? ইমেজ ফোল্ডারের ভিতর। তাহলে আমরা ইমেজের এসআরসির ভিতর লিখবো যে ইমেজ ফোল্ডার নেম স্ল্যাশ ইমেজ নেম, ফোল্ডার নেম স্ল্যাশ ইমেজ নেম। ইমেজের নাম কি? ইমেজের নামটা আমরা কখনো ডিরেক্ট লিখতে যাব না, কারণ হচ্ছে আমরা অনেক সময় লিখতে গিয়ে ভুল করে ফেলি। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে কপি করা। যদি আবার ইমেজের নাম যদি অনেক বিশাল হয়, শর্ট করে নেবেন। ইমেজের নামের ক্ষেত্রে কখনো ইমেজ স্পেস ইউজ করবেন না। স্পেস ইউজ করলে ইমেজের নামে কখনো যদি স্পেস থাকে, ওই স্পেসটা ক্যান্সেল করে আপনার ইমেজটাকে রিনেম করবেন। স্পেসে কখনো ইমেজে কখনো স্পেস ইউজ করবেন না। স্পেস ইউজ করলে ইমেজের নামের ক্ষেত্রে স্পেস ইউজ করলে ওইটা কিন্তু HTML এ শো করবে না। সো কখনো আপনি কি করতে পারবেন না, স্পেস ইউজ করবেন না। এখানে আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারেন বা ড্যাশ ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করে আপনি লিখতে পারেন। কখনো আপনি স্পেস দিবেন না, ইমেজ স্পেস 1 এভাবে হবে না। হ্যাঁ, এটাও বলে দিচ্ছি। সো image1, আমাদের নামটা হচ্ছে image1 এবং এক্সটেনশনটা হচ্ছে ডট জেপিজি। সো প্রথমে আমাকে কি লিখতে হবে? যেহেতু এটা একটা ফোল্ডারের ভিতর আছে, কি ফোল্ডার? ইমেজ নামে ফোল্ডার। সো ইমেজ ফোল্ডারের ভিতর ইমেজের নামটা image1, এটার নাম, এক্সটেনশন কি? ডট জেপিজি। ডট কি? জেপিজি। এখন আমার ইমেজটা কোথায় শো করবে? আমার ইমেজটা আমার ব্রাউজারে শো করবে, এই জায়গায় শো করবে। দেখছেন অনেক বিশাল আসছে না ইমেজটা? কেন আসছে? এই ইমেজের যতটুকু সাইজ, এই ইমেজের সাইজ যতটুকু, ততটুকু অংশ জুড়ে এটা চলে আসছে। এখন যদি আপনি আরেকটা ইমেজ নেন, আপনি যদি আরেকটা ইমেজ নেন, আমি আরো কিছু ইমেজ, একদম সব ইমেজ নিয়ে আসি যেন আমরা ইমেজ ইউজ করার ক্ষেত্রে আপনি যদি আরেকটা ইমেজ নেন, ধরেন আমি ইমেজ নিচ্ছি, ধরেন এই ইমেজটা, হ্যাঁ 14, এটার যদি নামটা দেখি 14, প্রপার্টিসটা দেখি 14.jpg। হ্যাঁ, সো আমি এখন লিখবো যে 14.jpg, যেহেতু এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই, 14 এখানে শুধুমাত্র 14 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 14 দিচ্ছি না, আমি আরেকটা ইমেজ ট্যাগ ইউজ করতেছি। ইমেজ ট্যাগ নিচ্ছি, ইমেজ ফরওয়ার্ড স্ল্যাশ, এর ভিতরে src সোর্স, ইমেজটা কোথায় আছে? ইমেজ নামে একটা ফোল্ডারের ভিতর আছে, ফোল্ডার নেম স্ল্যাশ ইমেজের নাম 14.jpg। ওকে, এখন দেখেন ইমেজটা ছোট হয়ে আসবে। ইমেজের যতটুকু সাইজ ঠিক ততটুকু অংশ জুড়ে আসবে। একটা ইমেজ, এটা অনেক বড় আসছে কারণ এই ইমেজের সাইজ অনেক বড়, এই ইমেজটা ছোট সাইজের, সো ইমেজটা ছোট হয়ে আসছে। যদি আমরা প্রপার্টিসে গিয়ে সাইজও যদি দেখি, এই যে দেখেন এটা হচ্ছে যে ডিটেলসে যাই, এটা হচ্ছে 300x300 পিক্সেল। আর এটাতে যদি যাই, দেখেন প্রপার্টিসে গিয়ে যদি আমরা একটু ডিটেলস দেখি, 1900x1296 পিক্সেল, উইথ হচ্ছে 1900, যার কারণে অনেক বিশাল বড় এটা ইমেজ, সেজন্য আমাদের এখানে বিশাল আকারে আসছে। সো এটা ছোট ইমেজ, সো ছোট হয়ে আসছে। সো একটা ওয়েব পেজের মধ্যে কিভাবে ইমেজ আনবেন বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। সবাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ফাইন। এখন কথা হচ্ছে আরেকটু ডেপথে যাই, যে আমার এই ইমেজ ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার আছে। ধরেন যে ইমেজ ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার রাখছি XYZ, মানে আমার ইচ্ছা। এটা 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 দেখাচ্ছে আরেকটা কারণে। ধরেন ইমেজ ফোল্ডারের ভিতর আমরা একটা ফোল্ডার X নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে আমরা এই 14 এই ইমেজটাকে নিয়ে গেলাম। এখন কি? সো ইমেজ ফোল্ডারের ভিতরে
এটাকে নিয়ে গেছি। এখন দেখেন ইমেজটা শো করবে না, ইমেজটা কি করবে না, শো করবে না। কারণ হচ্ছে যে এটার যে পার্টটা আমরা দিচ্ছি ওই পার্টটা আমরা খুঁজে পাচ্ছি না। যে দেখেন এখানে ইমেজের একটা আইকন আসছে কর্নারে, ইমেজের একটা আইকন আসছে, বাট ইমেজটা দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে এখানে একটা ইমেজ আছে, সো ইমেজটা কি হচ্ছে না, শো হচ্ছে না। ইমেজের আরও কিছু অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে অল্টার অ্যাট্রিবিউটস, অল্টারনেটিভ টেক্সট। ইমেজের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ALT, অল্টারনেটিভ। যদি কোনো কারণে আপনার ইমেজটা যদি না দেখায় ব্রাউজারে, অল্টারনেটিভ যে টেক্সটটা আছে সেটা ব্রাউজারে শো করবে। তার কারণ কি, কোনো কারণে যদি আপনার ইমেজটা লোড হইতে সময় নিচ্ছে, অথবা কোনো কারণে আপনার ওয়েবসাইটের মধ্যে ইমেজটা শো করতেছে না, অল্টারনেটিভ টেক্সটের ভিতর আপনি যেটা লিখে দিবেন সেটা শো করবে। তখন অডিয়েন্স বুঝতে পারবে যে হ্যাঁ এখানে একটা ইমেজ ছিল যেটা হয়তো বা কোনো কারণে শো করতেছে না। যদি এরকম যদি অল্টারনেটিভ টেক্সটটা না দেয়, তাহলে অডিয়েন্স মানে মিসগাইড হবে যে আসলে এখানে কি ছিল, হ্যাঁ এখানে কি ছিল, বা এই ধরনের একটা কনফিউশন তৈরি হবে। সো সেজন্য আমাদের ALT, এটার মিনসটা অল্টারনেটিভ টেক্সট, ALT-তে লিখে দিব ধরেন যে এটা একটা ইমেজ। কথার কথা, এখানে ইমেজ না লিখে আপনি রিলিভেন্ট নাম লিখবেন। এটা হয়তো বা কিসের ইমেজ হইতে পারে, ধরেন আমি যদি রিলিভেন্ট নাম বলতে বোঝাচ্ছি, ধরেন এগুলো হচ্ছে সার্ভিস, হ্যাঁ এখানে সার্ভিসের ইমেজ। সো এখানে অল্টারনেটিভ টেক্সট হিসেবে কি লিখবেন আপনি, সার্ভিস ইমেজ, হ্যাঁ রিলিভেন্ট নাম। হ্যাঁ এখানে ধরেন XYZ লিখলে তো আর বুঝবে না, হ্যাঁ মানুষজন এসে এটা দেখলেও তো বুঝবে না। এখন আমি এখানে অল্টারনেটিভ টেক্সট কি লিখলাম, ইমেজ লিখে দিলাম। দেখেন এখানে ইমেজ লেখাটা চলে আসবে, এই যে ইমেজ লেখাটা চলে আসছে। তার মানে মানুষজন মনে করবে যে এখানে একটা কি ইমেজ আছে, যেটা হয়তো কোনো কারণে শো করতেছে না। এখন আমার এই ইমেজটা শো না করার কারণটা কি, আমার এই ইমেজটা শো না করার কারণটা যদি আমরা দেখি, এটাকে আমরা বলতেছি যে ইমেজের SRC মানে পাথ, ইমেজটা যেখানে আছে ওইটা খুঁজে পাচ্ছে না, সেই জন্য শো করতেছে না। কেন খুঁজে পাচ্ছে না, আমরা বলতেছি ইমেজ ফোল্ডারের ভিতর 14.jpg নামে একটা ইমেজ আছে, হ্যাঁ কিন্তু আদত কি আছে, দেখেন আমরা ইমেজ ফোল্ডারের ভিতরে গেলে আমরা 14.jpg নামে কোনো ইমেজ পাচ্ছি না। পাচ্ছি কোথায়, সেটা X নামে একটা ফোল্ডারের ভিতর আছে, দেন হচ্ছে যে কি 14 ইমেজটা পাচ্ছি। তাহলে আপনাকে কিরকম লিখতে হবে, ইমেজ ফোল্ডারের ভিতরে আরেকটা X নামে ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে কি 14.jpg-টা আছে, এই যে ইমেজটা শো করছে। তার মানে ধরেন আমি এটা বোঝাইতে চাচ্ছি যে ধরেন অনেক সময় দেখবেন যে আপনারা ইমেজ ফোল্ডারের ভিতর আবার আলাদা আলাদা ফোল্ডার করে রাখছে। যেমন ধরেন কিরকম রাখতে পারে, আমরা রাখি অনেক সময়, দেখা যায় অনেক সময় রাখিও না। এগুলা সার্ভিস ইমেজ এভাবে লিখতে পারে, সার্ভিস ইমেজ। তারপর এটা এগুলো স্লাইডার ইমেজ, স্লাইডারের জন্য আলাদা একটা ফোল্ডার করলো, এখানকার যে ইমেজগুলো ওটা ওই ফোল্ডারের ভিতর রাখলো। এই সার্ভিসের জন্য একটা ফোল্ডার করলো ইমেজের ভেতরে, সো ওইখানের ভিতর রাখছে। সো এই ইমেজগুলো দেখার জন্য আপনাকে কি লিখতে হবে, তখন লিখতে হবে যে ইমেজ /সার্ভিস দেন ইমেজের নামটা। সো পার্টটা এরকম দেখাইতে হয়, ইমেজটা যেখানে আছে ঠিক ওই পার্টটা আপনাকে দেখাইতে হবে, আদারওয়াইজ আপনার ইমেজটা শো করবে না। ক্লিয়ার? যদি আপনি ইমেজ ফোল্ডারের ভিতর আরো ফোল্ডার করেন, ওই ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার করেন, তাইলে এভাবে লিখে যাইতে হবে ইমেজ ফোল্ডারের ভিতর X ফোল্ডারের ভিতর Y ফোল্ডার আছে, Y ফোল্ডারের মধ্যে গিয়ে 14.jpg-টা, মানে আপনার গন্তব্য যেটা ওইটাতে পৌঁছাইতে হবে আপনাকে। যদি একদম বাংলা ভাষায় বলে, একদম সহজ ভাষায় যদি বলে, আপনার বাসার মনে করেন 5টা রুম আছে, একটা রুমের ভিতর দিয়ে আরেকটা রুমে যেতে হবে, আপনি লাস্ট নাম্বার রুমে যাইতে চাচ্ছেন। হ্যাঁ অনেকের বাসা হয় না এক লাইনের একটা গলি, মানে যাওয়ার একটা রোড থাকে, তারপর সবগুলা রুম থাকে। সো আপনি চাচ্ছেন সবার শেষের রুমটাতে যাওয়ার জন্য, তখন আপনাকে প্রত্যেকটা রুম পাস করে করে শেষ নাম্বার রুমে যাইতে হবে না? ঠিক সেম এখানে ইমেজ ফোল্ডার, এর ভিতরে যদি আরো ফোল্ডার রাখেন, ওই ফোল্ডারের ভিতরে যদি আপনার ইমেজটা রাখেন, সো আপনাকে ঠিক জায়গায় পৌঁছাইতে হবে, নাহলে ইমেজটা শো করবে না। এটা হলো ইমেজের ইমেজ নিয়ে। এখন আমি চাচ্ছি যে এই ইমেজটা অনেক বড়,
এই ইমেজটা অনেক ছোট, আমি আমার নিজস্ব হাইট এবং উইথ আমি নিজস্ব মতামত ব্যবহার করতে যাচ্ছি, যে ইমেজটাকে আমি নিজের মতো করে কন্ট্রোল করব, যে ইমেজের হাইট এবং উইথ আমি নিজে দিয়ে দিব, ওই আমি যে সাইজটা বলে দিব ওই সাইজে দেখাবো। সেজন্য আমাদের যে অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে হয় সেটা হচ্ছে যে হাইট এবং উইথ অ্যাট্রিবিউট, এগুলাকে এটা এলটি এখানে লিখে দিই, এখানে আমরা লিখব। সো হাইট এবং উইথ অ্যাট্রিবিউট আমরা ইউজ করব। হাইটের দিয়ে হাইটটা কন্ট্রোল করবে, উইথ দিয়ে উইথটা কন্ট্রোল করব। সো আমরা উইথ ইকুয়াল ডাবল কোটেশনের ভিতর উইথটা কত পিক্সেল হবে, যদি আমরা বলি যে না 500 পিক্সেল, সো এটা 500 পিক্সেল পর্যন্ত থাকবে। আমি যদি হাইট বলে যে জিএসটি হাইট যদি বলি যে 300 পিক্সেল, সো এটা 300 পিক্সেল হাইট হবে। হ্যাঁ, এটা 300 পিক্সেল হাইট হবে। এটা আমরা নিজেরাই কি করতেছি, ইমেজটাকে কন্ট্রোল করতেছি আমাদের নিজেদের মধ্যে করা। সো এখানে দেখবেন ইমেজটা ছোট হয়ে গেছে, 300/500 হয়ে গেছে, এই যে 500/300 হয়ে গেছে ইমেজটা। হ্যাঁ, 500/300 হয়ে গেছে। এখন আমি চাইলে এই ইমেজটাকে অনেক বড় করতে পারি, হ্যাঁ, আমার ইচ্ছা মতো। সো বড় ছোট করতে পারি। উইথ বলে দিচ্ছি যে ইমেজটার উইথ হবে যে কত, 1000 পিক্সেল। হ্যাঁ, উইথ মানে পাশে, আর হাইট মানে লম্বালম্বি। হাইট হচ্ছে ধরেন যে 800 পিক্সেল। আমি ইচ্ছা মতো বলে দিলাম, যতটুকু বলবো ঠিক ততটুকু ইমেজটা দেখা যাবে। এই যে দেখেন, ছোট ইমেজটাকে বড় করে ফেলতেছি, বড় ইমেজকে ছোট করে ফেলতেছি। সো ইমেজের হাইট এবং উইথ ইউজ করে আমরা একটা ইমেজকে ছোট বড় করতে পারি। এটাকে বলা হয়, এগুলাকে বলা হয় HTML অ্যাট্রিবিউট। তাহলে ইমেজের জন্য কি ট্যাগ লাগবে, ইমেজ ট্যাগ, এবং ইমেজটা কোথায় আছে সেটা আপনাকে দেখিয়ে যাওয়ার জন্য আপনাকে লিখতে হবে src ইকুয়াল সাইন ডাবল কোটেশনের ভিতর ইমেজটা যেই জায়গায় রাখছেন ঠিক ওই জায়গার পার্টটা দেখাই দিতে হবে, এবং এলটি দিয়ে যদি ইমেজটা কোনো কারণে শো না করে তাকে অল্টারনেটিভ টেক্সটটা শো করবে, এবং উইথ এবং হাইট দিয়ে ইমেজের সাইজটাকে আমরা ফিক্সড করতে পারি। অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যেখানে এই যে ড্যাট হচ্ছে যে এটা আমাদের প্রজেক্টের মূল ফোল্ডার মানে প্রজেক্ট ফোল্ডার। এটার ভিতরে HTML এর ভিতরে এখানে আপনি ইমেজ ফোল্ডার করবেন, ওই ইমেজের ভিতর অবশ্যই ইমেজগুলো রাখবেন। আদারওয়াইজ বাইরে যদি রাখেন, যদি ডেস্কটপে একটা ইমেজ রেখে যদি আপনি এখানে দেখাইতে চান, কখনোই পার্টটা ঠিকঠাকভাবে দেখাইতে পারবেন না। সো বেস্ট প্র্যাকটিস যেটা হচ্ছে, আপনার প্রজেক্ট ফোল্ডারের ভিতর একটা ইমেজ নামে ফোল্ডার নেবেন, ওই ফোল্ডারের ভিতর ইমেজগুলো রাখবেন। দেন ইমেজগুলোকে আমি যেভাবে দেখিয়ে দিছি ওইভাবে কি করবেন, লিখবেন। বলেন, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আজকে এতটুকু। আর প্রথম ক্লাস আর লেন্দি করব না, আমরা বাকি যে স্লাইডগুলো আছে তো সেগুলো আগামী ক্লাস থেকে কন্টিনিউ করব। এবার বলেন।